আমার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত। যারা মাধ্যমিক পাশ করার পর ক্লাস 11-এ সায়েন্স স্ট্রিম বা কম্বাইন্ড সায়েন্স বা হিউম্যানিটিস থেকে নিউট্রিশন সাবজেক্টটা নিয়েছো, তাদের সবাইকে ভেরি ওয়ার্ম ওয়েলকাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 11 সেমিস্টার 1-এর একদম যে প্রথম ইউনিটটি রয়েছে, সেই প্রথম ইউনিটের প্রথম যে চ্যাপ্টার, সেইটা আমরা আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। তাহলে আমরা দেখে নেব যে আমাদের সেমিস্টার 1 ক্লাস 11-এর একদম ফার্স্ট যে ইউনিট, সেই ইউনিটটি কি। দেখো, ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ। অর্থাৎ ফুড খাদ্য, নিউট্রিশন পুষ্টি এবং হেলথ স্বাস্থ্য। খাদ্য, স্বাস্থ্য এবং পুষ্টি, এইটা সম্পর্কিত একদম প্রাথমিক ধারণা এই ইউনিটে তোমাদেরকে দেওয়া হবে, যেহেতু তোমরা প্রথম এই সাবজেক্টটা পড়তে চলেছ। আর এই ইউনিটের আন্ডারেই প্রথম যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ফুড, নিউট্রিশন, নিউট্রিয়েন্টস অ্যান্ড নিউট্রিশন সায়েন্স। অর্থাৎ খাদ্য পুষ্টি তো বটেই, এবং তার সাথে পুষ্টি বিজ্ঞান নামক যে বিজ্ঞান, সেই সংক্রান্ত আলোচনা আমরা এই চ্যাপ্টারের মধ্যে করতে চলেছি। নমস্কার, আমি জয়া চক্রবর্তী, সহশিক্ষিকা, ঢাকুরিয়া পরেশনাথ বালিকা বিদ্যালয়। তাহলে আমরা ক্লাস 11-এর ইউনিট 1-এর সেমিস্টার 1-এর ইউনিট 1-এর চ্যাপ্টার 1 আমরা করছি। তাহলে একদম প্রথমে এই সাবজেক্টটা নেওয়ার পর, নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞান এই সাবজেক্টটা নেওয়ার পর আমাদের প্রথমেই যেটা মাথায় আসে, সেটা হলো খাবার বা খাদ্য, তাই তো? কারণ নিউট্রিশন সাবজেক্টের সঙ্গে খাবারটাকে তো আমি আলাদা করতে পারবো না। একদম বেসিক যেটা রয়েছে আমাদের এই সাবজেক্টে, সেটা হচ্ছে খাদ্য ব্যাপারটা কি, সেইটা আমাদেরকে জানতে হবে। দেখো, আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলতে পারি, চুইংগাম আমরা খাই, তাহলে সেটা তো অবশ্যই একটা খাদ্য, তাই না? তর্কের খাতিরে আমরা বলতেই পারি আমরা খাচ্ছি, সেজন্য সেটা একটা খাদ্য। আবার ধরে নাও এক থাল খিচুড়ি মিড ডে মিলে যেটা বাচ্চারা খাচ্ছে, অবশ্যই সেটা একটা পুষ্টিকর খাদ্য, আমরা সবাই শুনেছি। তাহলে খাদ্য ব্যাপারটা কি? অবশ্যই ফুড ইজ অ্যান এডিবল সাবস্টেন্স। অর্থাৎ যে কোনো পদার্থ বা যে কোনো বস্তু যা আহার্য, যা আমরা গ্রহণ করতে পারি, তাকেই আমরা বলতে পারি খাদ্য। কিন্তু নিউট্রিশনের স্টুডেন্ট হিসেবে কিন্তু খালি এইখানেই থেমে থাকলে চলবে না। খাদ্য কি যখন আমরা বলবো, তখন তার জন্য কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে বেশ কিছু পয়েন্ট। তাহলে চলো দেখে নি সেই পয়েন্টগুলো কি কি। তাহলে আমরা কাকে বলবো খাদ্য, হোয়াট টাইপ অফ এডিবল সাবস্টেন্স, কোন ধরনের আহার্য বস্তুকে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটাই হলো খাদ্য। তাহলে যে আহার্য বস্তু কি করবে, দেহে অনেকগুলো কাজ করবে, অথবা হতে পারে এগুলোর মধ্যে যে কোনো দুটো কাজ করবে। কিন্তু এমনি এমনি খেলাম সেটাকে, খাওয়ার পর দেহে সেটা কোনোই দেহের ভালো কোনো কাজ করতে পারলো না, তখন কিন্তু সেই আহার্য বস্তু হলেও তাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবো না। অর্থাৎ দিনের পর দিন যদিও চুইনগামটা আমরা খাদ্য হিসেবে খাচ্ছি, কিন্তু খাদ্য হিসেবে কিন্তু দিনের পর দিন আমরা সেটাকে চালিয়ে যেতে পারবো না। কিন্তু আমি চাইলে রোজ খিচুড়িটাকে কিন্তু খেতে পারবো। তাহলে তফাৎটা কোথায় আসছে? কারণ চুইংগাম দেহের মধ্যে প্রবেশ করার পর কিন্তু এই কাজগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করছে না, হয়তো এর মধ্যে থেকে একটা করলেও করতে পারে। কিন্তু খিচুড়ি যেটা আমরা খাচ্ছি, সেটাকে আমরা সঠিক অর্থে খাদ্য বলতে পারবো, কেননা সেটা দেহে ঢোকার পর এই সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবে। তাহলে দেখে নি আমরা ফুড বা খাদ্য কাকে বলবো। তাহলে ফুড ইজ এন এডিবল সাবস্টেন্স দ্যাট উইল ডু হোয়াট, দ্যাট উইল প্রোভাইড এনার্জি। অর্থাৎ যে কোনো আহার্য বস্তু, হতে পারে সেটা কঠিন, হতে পারে সেটা তরল, হতে পারে সেটা অর্ধ তরল, কিন্তু দেহে প্রবেশ করার পর কিছু বেসিক কাজ সে করবে। কি কি? দেহে শক্তি প্রদান করবে, শক্তি দান করবে, অর্থাৎ দেহে শক্তি উৎপাদন করার ক্ষমতা রাখবে সেই আহার্য বস্তু। আর কি করতে পারে? বিল্ড বডি, দেহ গঠন করবে।
এবং দেহ গঠনের দ্বারাই কি করবে, একটা ছোট্ট শিশু আস্তে আস্তে সে বড় হয়, অর্থাৎ বৃদ্ধি ঘটাবে, দেহে কোষ কলার গঠন করে দেহের বৃদ্ধি ঘটাবে। বিল্ড বডি অ্যান্ড সাপোর্ট গ্রোথ। শুধু তাই নয়, কোথাও কেটে বা ছড়ে গেলে বা বৃদ্ধ বয়সে অনেক হতে পারে আমাদের সেখানে কোষ কলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বা মনে করো সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ কোথাও কেটে গেছে, সেখানে কোষ বা কলাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সেটা তো আজীবন সেই ক্ষতিগ্রস্ত কলা নিয়ে সে থাকবে না, সেখানে তো আবার নতুন কোষ কলা তৈরি হবে। তাহলে খাদ্যের কাজ হচ্ছে কি, শুধুমাত্র যে দেহ গঠন করবে, কোষ কলার গঠন করে বৃদ্ধি ঘটাবে তা নয়, যে কোনো কাটা বা ছড়া অর্থাৎ ক্ষত নিরাময় কিন্তু খাদ্য একটা বড় কাজ করছে। আর কি করতে পারে না, নিউট্রিশন অ্যান্ড ইমিউনিটি, অর্থাৎ দেহে পুষ্টি প্রক্রিয়া, পুষ্টি সাধন করবে, আমার স্বাস্থ্যকে ভালো রাখবে, একই সাথে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। আর কি করছে খাদ্য না, রেগুলেট বডি ফাংশন, অর্থাৎ জৈবিক নানা ধরনের ক্রিয়া ঘটে চলেছে আমাদের দেহে, সেই ক্রিয়াগুলোকে খাদ্য কি করবে, নিয়ন্ত্রণ করবে। তাহলে সেই আহার্য বস্তু হতে পারে কঠিন, হতে পারে তরল, হতে পারে অর্ধ তরল, যা গৃহীত হওয়ার পর which when consumed দেহের মধ্যে তার পরিপাক ঘটবে, ইট উইল আন্ডারগো ডাইজেশন, সেটা দেহের মধ্যে শোষিত হবে, ইট উইল দেন আন্ডারগো অ্যাবজর্পশন, এবং প্রত্যেকটি কোষ কলাতে তার আত্তীকরণ ঘটবে, অর্থাৎ ইট উইল আন্ডারগো অ্যাসিমিলেশন, এবং কোষ কলার মধ্যে প্রবেশ করার পর সে এই জাতীয় কাজগুলো করবে, তবেই সেই আহার্য বস্তুকে আমরা কি বলতে পারবো, আমরা বলবো দ্যাট ইজ আ ফুড, সেটি হলো খাদ্য। তাহলে বেসিক খাদ্য ব্যাপারটা কি সেইটা আমরা জানলাম। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো, তাহলে এতক্ষণ ধরে যেটা বললাম সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুড কি হবে, solid, liquid or semi solid in consistency. It will do what, it will undergo digestion, absorption and assimilation in the body. After that, what will happen, when it is entering the cells, it will bring about growth and repair of tissues, or it can provide energy for all the physiological functions in our body. Then it can also provide immunity or provide resistance towards various diseases, and it can regulate the functions of the body. তাহলে এটাই হচ্ছে খাদ্য। ঠিক আছে, তাহলে আহার্য বস্তু, সব আহার্য বস্তুই কিন্তু আমরা খাদ্য বলতে পারবো না প্রকৃত অর্থে। নিউট্রিশনের স্টুডেন্ট হিসেবে এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে খাওয়ার মানে কি, মানে খাদ্য মানে কি, তখন তুমি নিশ্চয়ই গুছিয়ে বলতে পারবে যে এই ঘটনাগুলো ঘটার পরে, অর্থাৎ ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, পরিপাক এবং শোষণ ও আত্তীকরণ হওয়ার পর দেহের মধ্যে যে আহার্য বস্তু এই কাজগুলো করতে পারবে, তাকেই আমরা কি বলবো, খাদ্য। এবার দেখো, আমরা এতক্ষণ ধরে পড়লাম যে খাদ্য ব্যাপারটা কি বা কাকে আমরা খাদ্য বলবো। এইবারে আমরা চলে যাচ্ছি, তাহলে এই যে খাদ্য যে বললাম তার মধ্যে কি রয়েছে বা কি দিয়ে খাদ্য তৈরি, what are the components of food, or maybe what is food made up of. So let us see what is food made up of. দেখা যাক না, food are made up of components, তার মধ্যে কিছু উপাদান রয়েছে, খাদ্যের মধ্যে কিছু উপাদান রয়েছে। তাহলে কি উপাদান রয়েছে আমরা দেখে নিচ্ছি। কম্পোনেন্টস প্রেজেন্ট ইন ইট, কি কি, এই নামগুলো তোমরা কিন্তু অনেক নিচু ক্লাস থেকে বারবার শুনেছো, সুতরাং এই জায়গাটা তোমাদের কাছে একেবারেই নতুন নয়, এটা অনেকবার শুনেছো। চলো আরেকবার করে আমরা রিক্যাপ করে নিই যে খাবারের মধ্যে কি কি কম্পোনেন্ট রয়েছে বা খাদ্যের উপাদানগুলি কি কি। প্রথমেই আসছে কার্বোহাইড্রেটস বা শর্করা। এরা রাসায়নিকভাবে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন, অর্থাৎ নয় এদের মধ্যে CHO এই বর্গটি রয়েছে, অথবা এদের মধ্যে C ডাবল বন্ড O কিটোন এই বর্গটি রয়েছে। এই বর্গগুলি থাকার সাথে সাথে আর কি রয়েছে, হাইড্রক্সিল বর্গ OH। তাহলে এই হাইড্রক্সিল বর্গ অনেকগুলি থাকবে এবং তার সাথে নয় একটি অ্যালডিহাইড অথবা কিটোন বর্গ থাকবে। সেই রকম রাসায়নিক বস্তুকে রাসায়নিকভাবে আমরা বলে থাকি কার্বোহাইড্রেটস। আমাদের খাবারের উপাদানের মধ্যে অন্যতম উপাদান হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। আর কি উপাদান রয়েছে খাদ্যে, প্রোটিন। প্রোটিন কাদেরকে বলবো আমরা,
এরা হচ্ছে জটিল অণু এবং নাইট্রোজেন যুক্ত অণু, এবং তারা অ্যামিনো অ্যাসিড নামক অ্যাসিড দ্বারা তারা তৈরি হয়, এবং এই অ্যাসিডগুলি পরস্পরের সাথে একটা বিশেষ বন্ধনী দিয়ে যুক্ত থাকে, যার নাম পেপটাইড বন্ড। তাহলে রাসায়নিকভাবে এরা কি হলো? প্রোটিন। এরা হচ্ছে দে আর কমপ্লেক্স নাইট্রোজেনাস কম্পাউন্ডস হুইচ আর মেড আপ অফ পেপটাইড বন্ড। তাহলে 2 নম্বরে আমরা দেখলাম প্রোটিন। এবার চলে যাচ্ছি আমরা আরো একটা কম্পোনেন্ট, আরো একটা উপাদান, যার নাম হলো ফ্যাটস। ফ্যাট হচ্ছে কি? মেনলি কেমিক্যালি এরা ট্রাইগ্লিসারাইড, এরা জলে অদ্রবণীয়, ওয়াটার ইনসলিবল কম্পাউন্ডস, এবং এদের ভাঙলে আমরা কি পাবো, বা এরা কি দিয়ে গঠিত? ফ্যাট, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। 3 অণু ফ্যাটি অ্যাসিড আর 1 অণু গ্লিসারল। আর কি রয়েছে খাদ্যের মধ্যে? ভিটামিনস। এদেরকে বলা হয় অ্যাক্সেসরি ফুড ফ্যাক্টরস। এরা কিন্তু এই কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাটের মতন কিন্তু অত বৃহৎ অণু না, তুলনামূলকভাবে কিন্তু এরা ক্ষুদ্র। কিন্তু ক্ষুদ্র হলেও এরা কিন্তু কাজে কম যায় না, কাজ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ এরা দেহের মধ্যে করছে, এবং অসংখ্য ধরনের ভিটামিন খাদ্যের মধ্যে পাওয়া যায়। আর কি? মিনারেলস। কেমিক্যালি এরা নানা ধরনের মৌল, এবং এই মৌলগুলো দেহের মধ্যে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় কাজ করে। সো কেমিক্যালি দে আর এলিমেন্টস রিকোয়ার্ড বাই দ্য বডি। আর কি না? জল, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। খাদ্যের মধ্যেই লুকিয়ে রয়েছে জল, দে আর কম্পাউন্ডস অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন। আর কি না? খাদ্য তন্তু, ডায়েটারি ফাইবার, এরা কিন্তু ধরতে গেলে এই কার্বোহাইড্রেটেরই অংশ, যে বহু শর্করা, শর্করা যখন চ্যাপ্টারটা আমরা পড়বো তখন শর্করার অনেক রকম আমরা শ্রেণী বিভাগ আমরা দেখবো তার গঠন অনুযায়ী। তো এখন আপাতত এইটুকুই আমরা জানবো কি না, যে শর্করাগুলো দেহের মধ্যে অপাচ্য থাকে, অর্থাৎ যেইগুলোর দেহের মধ্যে পরিপাক হয় না, তাদেরকে বলা হয় খাদ্যতন্তু, ডায়েটারি ফাইবার। সো ডায়েটারি ফাইবার্স আর undigestible carbohydrates. But what type of carbohydrates? They are the undigestible polysaccharides present in the food. আর কি? ফাইটোকেমিক্যালস। এরা জৈবিকভাবে সক্রিয় কিছু রাসায়নিক যৌগ, যেগুলো দেহের মধ্যে নানা ধরনের কাজ করে এবং বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করে। They are biologically active compounds present in the food and that performs various functions. Particularly they provide immunity to our body. তাহলে খুব জিস্টে আমরা জানলাম যে যে কোনো একটা খাবারের মধ্যে কি কি ধরনের উপাদান থাকতে পারে, the components which are present in the food. এই প্রসঙ্গে দুটো কথা একটু তোমরা মাথায় রাখবে। কি কি না, এই যে এতগুলো উপাদানের কথা আমি বললাম, হতে পারে কোনো একটা খাদ্যে এই উপাদানগুলোর মধ্যে একাধিক উপাদান হয়তো নাও থাকতে পারে, আবার যেইগুলো রয়েছে সেটা হয়তো পরিমাণে অল্প থাকতে পারে কিন্তু আছে। কিন্তু এরম খাবার কিন্তু খুব কম পাওয়া যায় যার মধ্যে সব কটা উপাদান রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন উপাদান অল্প অল্প করে সব খাবারের মধ্যে আমরা পাই। আবার এরকমও হতে পারে যে এর মধ্যে 2টো বা 3টে উপাদান হয়তো সেই খাবারের মধ্যে নেই। তাহলে আমরা কি দেখলাম যে ফুড কাকে বলে, খাদ্য কাকে বলে, খাদ্যের উপাদানগুলো কি কি সেটা আমরা দেখলাম। এটা আমরা খুব জিস্টে পড়লাম, এই কারণে কেন পড়লাম না, এই যে কথাগুলো আমি বললাম, এই যে কম্পোনেন্টের কথাগুলো বললাম, তোমাদের কিন্তু ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাসে এই প্রত্যেকটা একটা বড়, সেমিস্টার 1 এবং 2 এই দুটোরই সিলেবাসে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আলাদা বড় চ্যাপ্টার হিসেবে তোমাদেরকে পড়তে হবে, এবং তখন যে ক্লাসগুলো আমরা নেব বা অন্য স্যার বা ম্যাডামরা নেবেন, তখন কিন্তু এই প্রত্যেকটা কম্পোনেন্ট আরো অনেক ডিটেলে তোমাদেরকে পড়তে হবে। এখন জাস্ট বেসিক একটা নলেজ, কারণ চ্যাপ্টারের নামটা বেসিক কনসেপ্ট, প্রাথমিক ধারণা, সেই প্রাথমিক ধারণার জন্য কিন্তু এখন খালি এইটুকু জানলেই তোমাদের হবে। এবার চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে। এবার আমরা চলে এলাম, এতক্ষণ ধরে পড়লাম আমরা খাবার কি এবং খাবারের মধ্যে থাকা উপাদানগুলো কি কি। এইবার আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে খাদ্যকে, অর্থাৎ ফুড, সেটাকে নানা রকম ভাবে শ্রেণী বিভাগ করা যেতে পারে। দ্যাট ইজ ফুড ক্যান বি ক্লাসিফাইড ইন ভেরিয়াস ওয়েজ। সো ফার্স্ট ওয়ে, প্রথম যেভাবে খাবারকে আমরা শ্রেণী বিভাগ করব সেটা হচ্ছে কি না, অ্যাকর্ডিং টু দ্য ফিজিওলজিক্যাল ফাংশনস পারফর্ম। অর্থাৎ একটু আগে আমরা দেখলাম যে খাদ্য দেহে প্রবেশ করার পর তার পরিপাক, তার শোষণ, তার আত্তীকরণ হওয়ার পর কোষকলায় গিয়ে সে কিন্তু নানা ধরনের কাজ করছে।
এবার কোন ধরনের খাদ্য কি রকম কাজ করছে তার উপর নির্ভর করে খাদ্যকে ভাগ করা হয়েছে কি কি ভাগে, না মূলত 4টে ভাগে। কি কি? বডি বিল্ডিং অ্যান্ড রিপেয়ারিং ফুড, অর্থাৎ দেহ গঠনকারী এবং ক্ষয় পূরণকারী খাদ্য। এমন কিছু খাদ্য আছে যেগুলোতে মূলত কি রয়েছে, প্রোটিন সমৃদ্ধ খাদ্য, যেগুলো যা ওই যে আমরা কম্পোনেন্ট গুলো পড়লাম খাবারে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ডায়েটারি ফাইবার, ফাইটোকেমিক্যাল, যে কম্পোনেন্ট গুলো পড়লাম, ওই কম্পোনেন্ট গুলোর মধ্যে এমন কিছু খাদ্য রয়েছে যার মধ্যে প্রোটিন কম্পোনেন্টটা পরিমাণে অনেক বেশি, বা প্রোটিন এনরিচড ফুড, বা মোর অফ প্রোটিন কন্টেইনিং ফুড। সেরম ধরনের খাবারকে তারা যেহেতু দেহের মধ্যে গিয়ে কি করছে, দেহ গঠনে সাহায্য করছে, ক্ষয়পূরণে সাহায্য করছে, সেজন্য সেরকম প্রোটিন সমৃদ্ধ খাদ্যকে বা প্রোটিন রিচ ফুডকে কি বলা হচ্ছে, দে আর বডি বিল্ডিং অ্যান্ড রিপেয়ারিং ফুড, অর্থাৎ দেহ গঠনকারী এবং দেহর ক্ষত নিরাময়কারী খাদ্য। তাহলে এটা একটা কাজ অনুযায়ী খাবারকে ভাগ করা হলো। দ্বিতীয় হচ্ছে কি ধরনের খাদ্য, না এনার্জি ইল্ডিং ফুড, অর্থাৎ কিছু এমন খাদ্য রয়েছে যার মধ্যে শর্করা এবং ফ্যাটের পরিমাণ অনেক বেশি, বা ফ্যাট সমৃদ্ধ খাদ্য আলাদা করে হতে পারে, শর্করা সমৃদ্ধ খাদ্য আলাদা করে হতে পারে। সেই ধরনের খাবারগুলো দেহের মধ্যে গিয়ে তাদের প্রধান কাজই হচ্ছে দেহের মধ্যে শক্তির যোগান দেওয়া। তাহলে সেই খাবারটি কি বলবো আমরা, এনার্জি ইল্ডিং ফুড, বা দেহের শক্তি উৎপাদনকারী, শক্তি প্রদানকারী খাদ্য। অনেক সময় এদেরকে পার্টিকুলারলি একটা টার্ম খুব ইউজ করা হয় এদের জন্য, এদেরকে বলা হয় ফুয়েল ফুড, বা জ্বালানি খাদ্য। তাহলে এই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন হতে পারে যে জ্বালানি খাদ্য উপাদান কোনটি? ধরে নাও অপশনে 4টে দেওয়া রয়েছে, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস, জল। আর একটু পরের দিকে চ্যাপ্টার গুলো পড়লে তোমরা জানতে পারবে যে শুধু কার্বোহাইড্রেট কি করছে, না দেহের মধ্যে শক্তি প্রদান করছে, ভিটামিনস, মিনারেলস আর জল কিন্তু করছে না। তাহলে সেক্ষেত্রে কারেক্ট অপশন কোনটা হবে, কার্বোহাইড্রেট। এরকম ভাবে কার্বোহাইড্রেট পাল্টে যদি ফ্যাট থাকে, তাহলে ফ্যাটটাকে বলতে পারি আমরা জ্বালানি খাদ্য। অর্থাৎ জ্বালানি খাদ্য বা ফুয়েল ফুড, এই টার্মটা যখনই আসবে আমাদের মাথায় কি উত্তর হবে, না শর্করা আর ফ্যাট। তাহলে দ্বিতীয় কাজ দিয়ে আমরা খাবারটাকে শ্রেণীবিভাগ করলাম। আরেকটা কাজ দিয়ে কিভাবে ভাগ করা হয়, প্রোটেক্টিভ অর ডিজিজ প্রিভেন্টিং ফুড, অর্থাৎ যে খাবারগুলোর মধ্যে ভিটামিনস, মিনারেলস, প্রোটিন এগুলো বেশি পরিমাণে রয়েছে, তারা কি করতে পারে, তারা দেহের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে এবং দেহকে নানান রোগের হাত থেকে বাঁচাতে পারে। সেই জন্য সেই খাদ্যকে সেই কাজ অনুযায়ী আলাদা ভাগে ভাগ করা হয়েছে, এবং সেই ধরনের খাদ্যকে, অর্থাৎ ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন সমৃদ্ধ খাদ্যকে বলা হচ্ছে কি, না দেহ সংরক্ষণকারী এবং একই সাথে বিভিন্ন রোগ প্রতিরোধকারী খাদ্য। আর কি, না ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলেটিং ফুড, অর্থাৎ দেহের শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণকারী খাদ্য। এমন কিছু খাদ্য রয়েছে যার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল এবং তন্তু যদি থাকে, অর্থাৎ তন্তু সমৃদ্ধ খাদ্য, ডায়েটারি ফাইবার এনরিচড ফুড, অ্যান্ড একই সাথে ওয়াটার কন্টেইনিং ফুড, যেগুলো তারা কিন্তু দেহের মধ্যে নানা রকম ক্রিয়া, দৈহিক ক্রিয়া তারা নিয়ন্ত্রণ করছে। সেজন্য পার্টিকুলারলি এদেরকে কি বলা হচ্ছে, জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণকারী খাদ্য। যেমন মনে করো, আমি উদাহরণ বলছি, জলীয় খাদ্য যেগুলো, মনে করো ফলের রস বা রসালো কোনো ফল, বা দই বা দুধ, পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে, এরা কি করছে, দেহের জল সাম্য বজায় রাখছে এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার হাত থেকে প্রতিরোধ করছে। বোঝা গেল জিনিসটা? তাহলে এই ধরনের যে খাদ্য, তাকে আমরা কি বলবো, না ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলেটিং ফুড। আরো একটা এক্সাম্পল বলা যেতে পারে যে ফাইবার, সেটাও কি করছে, কোষ্ঠকাঠিন্য রোধ করছে, তাহলে সেটাও কি একটা ফিজিওলজিক্যালি দে আর অ্যাক্টিভিটি রেগুলেটিং ফুড অফ আ বডি। তাহলে কাজ অনুযায়ী খাবারকে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করলাম। কি কি, না দেহ নির্মাণকারী এবং ক্ষয় পূরণকারী খাদ্য। 2 নম্বরে কি দেখলাম, না শক্তি উৎপাদনকারী খাদ্য। 3 নম্বরে দেখলাম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে বা সুরক্ষা প্রদানকারী খাদ্য। আর লাস্টে আমরা দেখলাম জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণকারী খাদ্য। একই সাথে আমরা দেখলাম যে দেহ নির্মাণকারী খাদ্য, যে খাদ্যগুলো প্রোটিন যুক্ত, তাকে বলবো।
শক্তি উৎপাদনকারী খাদ্য, যে খাবারে মূলত ফ্যাট এবং শর্করা রয়েছে, তাদেরকে বলবো। এবং একই সাথে আরো একটা টার্ম বলেছিলাম এর সাথে, জ্বালানি খাদ্য বলবো। আর কি না, যে খাবারের মধ্যে ভিটামিনস, মিনারেলস, প্রোটিন রয়েছে সেই ধরনের খাবারকে আমরা কি বলবো, প্রোটেক্টিভ অর ডিজিজ প্রিভেন্টিং ফুড। আর একই সাথে জল এবং তন্তু যুক্ত যে খাবারগুলো, তাকে আমরা বলবো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলেটিং ফুড। তাহলে আমরা কাজ অনুযায়ী খাদ্যের ভাগ দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি যে কম্পোনেন্ট অর্থাৎ উপাদান কি রয়েছে। একদম শুরুর দিকে আমরা 7টা উপাদানের নাম পড়েছিলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ফাইবার আর ওয়াটার। তাহলে সেই যে কম্পোনেন্ট অর্থাৎ উপাদান, কোন উপাদান সেই খাদ্যে উপস্থিত, সেই উপাদানের উপস্থিতির ভিত্তিতেও কিন্তু খাদ্যকে আমরা শ্রেণী বিভাগ করতে পারি। কিরকম না, শর্করা যুক্ত খাদ্য, কার্বোহাইড্রেট কন্টেনিং, কারা কারা, বিভিন্ন ধরনের দানা শস্য, সিরিয়ালস, চিনি, গুড় ইত্যাদি। প্রোটিন কন্টেনিং অর্থাৎ প্রোটিন যুক্ত খাদ্য, কারা কারা, ডিম, মিল্ক, দুধ, ফিশ, লেন্টিলস অর্থাৎ ডাল, বিনস, সয়াবিন ইত্যাদি। লিপিড অর ফ্যাট কন্টেনিং অর্থাৎ লিপিড বা স্নেহ পদার্থ যুক্ত খাদ্য, যে কোনো ভেষজ তেল হতে পারে বা প্রাণীর থেকে আসা ঘি, মাখন, এমনকি বাদাম উদ্ভিদ থেকে আসা, সেটাও কিন্তু লিপিড কন্টেনিং। ভিটামিন কন্টেনিং মূলত বিভিন্ন ধরনের ফল, সবুজ শাক পাতা, সবজি, গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস, এগস, তার মধ্যেও ভিটামিনস রয়েছে। মিনারেল কন্টেনিং ফুড হতে পারে ছোট মাছ যেমন মোরলা মাছ, মিল্ক, টেবিল সল্ট অর্থাৎ নুন যেটা আমরা খেয়ে থাকি, এবং সামুদ্রিক মাছ, সি ফিশ। তাহলে এরা হচ্ছে মিনারেল কন্টেনিং। তারপর কি তন্তুযুক্ত খাদ্য, ফাইবার কন্টেনিং ফুড, মূলত ফল, সবজি এবং বিশেষ করে যে সবজির আমরা কি করি, খোসা সমেত খাই, সেই খোসার মধ্যে রয়েছে তন্তু। এবং সর্বশেষে কি বলছি আমরা, না ওয়াটার কন্টেনিং ফুড অর্থাৎ জল সমৃদ্ধ খাদ্য, যেগুলো রসালো ফল, জুসি ফ্রুটস, এবং যে কোনো ফ্রেশ ভেজিটেবল, টাটকা সবজি, তার মধ্যেও জল রয়েছে। এবং এছাড়া দুধ থেকে তৈরি দই ইত্যাদি, এটাতেও জল রয়েছে। এবং পানীয় জল, ওয়াটার, যেটা আমরা খাই। তাহলে এইখানে আমরা খাবারকে বা খাদ্যকে শ্রেণীবিভাগ করলাম কার ভিত্তিতে, না তার মধ্যে থাকা উপাদানের ভিত্তিতে। বেসড অন দ্য কম্পোনেন্টস প্রেজেন্ট ইন ইট, we are classifying food based on the components present in it, either carbohydrate containing or protein containing or lipid or fat containing, water containing, mineral containing, fiber containing, etc. তাহলে আমরা এই ভাগটাও পড়লাম। এবারে সব থেকে সহজ যেটা মনে করে রাখা, সেটা হচ্ছে উৎস অনুযায়ীও কিন্তু খাদ্যের ভাগ হয়। বেসড অন দ্য সোর্স ফ্রম ওয়্যার দ্য ফুড ইজ কামিং, তার উপরেও কিন্তু নির্ভর করে বা তার উপর ভিত্তি করেও কিন্তু আমরা খাদ্যের শ্রেণী বিভাগ করতে পারি। সেক্ষেত্রে দুটোই ভাগ করতে পারি, না যেটা প্লান্ট বেসড অর্থাৎ উদ্ভিজ উৎস থেকে গৃহীত যে খাদ্য, উদ্ভিজ খাদ্য, এবং প্রাণীজ উৎস থেকে গৃহীত যে খাদ্য, তা হলো প্রাণীজ খাদ্য, which is animal based or from animal sources, আর plant based or from plant বা vegetable sources। তাহলে আমরা কতটা একটু যদি আমরা রিক্যাপ করি, তাহলে খাদ্যের যে ভাগ, সেটা প্রথম ভাগটা আমরা পড়লাম কি না, দেহে খাদ্য কি কাজ করছে তার ভিত্তিতে ভাগ করা হচ্ছে 4টে। তারপর আমরা দেখলাম খাদ্যের মধ্যে কোন উপাদান আছে তার ভিত্তিতে ভাগ করা হচ্ছে এই 7টা। তারপর আমরা দেখলাম কোন উৎস থেকে খাবার আসছে তার ভিত্তিতে ভাগ করা হচ্ছে এই 2টো। তাহলে মোটামুটি আমরা খাদ্যের বিভাগ দেখলাম এবং খাদ্যের কাজও কিন্তু আমরা পড়ে নিলাম। এইবার আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে একেবারে অন্যরকম কাজ। খাবার যে সবসময় দেহের মধ্যে ঢুকে আমার দৈহিক নানা রকম কাজ করবে, সেটা তো অবশ্যই আছে, কিন্তু সবসময় কিন্তু আমরা খাবার সেই কারণে খাই না। এছাড়াও কিন্তু খাবার আমাদের দেহের এবং মনের নানা রকম কাজ করে। শুধু তাই নয়, সামাজিক কাজও করে কিন্তু খাদ্য। কিরকম, যেমন মনে করো, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তোমার খুব প্রিয় একজন বন্ধু, তুমি তার বাড়িতে গেছো, সে তোমায় নেমন্তন্ন করেছে তার জন্মদিনে। এবার তোমাকে ডেকেছে, সবকিছু হলো, কিন্তু তোমায় কিছু খেতে দিল না। তাহলে সেক্ষেত্রে তোমার তো একটু হলেও খারাপ লাগবে, বা মনে হবে একটু অন্যরকম, মনে হবে যে ব্যাপারটা কি হলো, একটা জন্মদিনের নেমন্তন্নে আমি এলাম অথচ আমি কোনো খাবার পেলাম না। তাহলে এক্ষেত্রে কিন্তু খাবারের কাজটা কি ছিল, খাবারের কাজটা এখানে ছিল
এই সামাজিকতাটাকে বজায় রাখা। তাহলে এটা কিন্তু খাবারের সামাজিক কাজ। তাহলে ফুড পারফর্মস ভেরিয়াস সোশ্যাল ফাংশনস। কিরকম দেখো না, মনে করো কোনো পুজো, কোনো পার্বণ বা কোনো আহ ধর্মীয় কোনো অনুষ্ঠান, কখনো কি আমরা ভাবতে পারি যে খাওয়ার ছাড়া বা প্রসাদ ছাড়া পুজো হবে? পুজো মানেই তো আমাদের মাথায় করে যে আমরা ভালো খাবো, বা যখন পুজো দেবো আমরা তখন অবশ্যই একটু প্রসাদ পাবো। তাহলে এখানেও কিন্তু খাবার কি করছে, একটা সামাজিক কাজ করছে। তাহলে খাদ্যের সামাজিক কাজগুলো কি কি চলো আমরা দেখে নিই। না, মিনস অফ সোশ্যালাইজিং, অর্থাৎ খাওয়ার কি করছে, সামাজিকতা বজায় রাখার একটা মাধ্যম হলো খাদ্য। আর কি না, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ফাংশনস ইনকমপ্লিট উইদাউট ফুড। একটু আগে যেটা বললাম, যে কোনো সামাজিক অনুষ্ঠান, মনে করো যে কোনো নেমন্তন্ন বাড়ি হতে পারে, জন্মদিন হতে পারে, বিয়ে বাড়ি, সেখানে খাওয়া ছাড়া চলে না। ইট ইজ ইনকমপ্লিট উইদাউট এনি ফুড। বা ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও তাই। আর কি, হেলদি রিলেশন ইজ মেনটেন। খাবারের মাধ্যমেও কিন্তু আমরা একে অপরের সঙ্গে সামাজিকতা বজায় রাখি। আমি কারুর বাড়িতে প্রথমবার গেলাম, সে কিভাবে আমাকে আপ্যায়ন করছে, এবং খাদ্যের মাধ্যমেই কিন্তু সেই সামাজিকতাটা বজায় থাকছে। আর কি না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বন্ড ওভার ফুড। মনে করো সারাদিন আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আমার দেখা হলো না, কিন্তু দিনের শেষে একসাথে যদি সবাই মিলে খেতে বসি, এবং খাওয়ারের মাধ্যমেই সেটা কি হচ্ছে, সেই যে বন্ডিংটা, সেই যে বন্ধনটা, সেটা কিন্তু আরো দৃঢ় হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে দে আর দ্য সোশ্যাল ফাংশনস অফ ফুড, অর্থাৎ খাদ্য যে সামাজিক কাজগুলো করে চলেছে। এর বাইরেও কিন্তু আমাদের মেন্টাল হেলথ, অর্থাৎ খাদ্য কিন্তু কিছু সাইকোলজিক্যাল, কিছু মানসিক কাজও করে থাকে। কিরকম দেখো, এইটা সংক্রান্ত কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। মনে করো তুমি ভীষণ ভালো রেজাল্ট করেছো, বাড়িতে গেলে ভালো রেজাল্ট করে মা তোমাকে কি বললো, ঠিক আছে চলো আজকে বিরিয়ানি আনাচ্ছি। তাহলে কি, খাদ্যের মাধ্যমে খুশির উদযাপন হলো। আবার মনে করো মা প্রচন্ড বকেছে তোমাকে, তুমি কি করবে, আমি খাবো না বলে খাবারটা সরিয়ে রেখে দিই। তাহলে এখানে কি, যখন খুশির, যখন মেন্টালি আমরা হ্যাপি একটা স্টেটে রয়েছি, একটা খুশির অবস্থায় রয়েছি, তখন কিন্তু খাদ্যের মাধ্যমে আমরা সেই খুশিটাকে বজায় রাখছি। আবার একই সাথে যখন আমরা মেন্টালি একটা ডিভাস্টেড স্টেটে রয়েছি, যখন একটা মানসিকভাবে একটা বিপর্যস্ত অবস্থায় রয়েছি আমরা, তখনও কি হচ্ছে, খাদ্যের প্রতি একটা অনীহা দেখাচ্ছি আমরা। সেই অনীহা দেখিয়েই কিন্তু আমরা আবার আমার এই দুঃখটাকে প্রকাশ করছি, বা আমার এই মেন্টাল স্টেটটাকে প্রকাশ করছি। তাহলে এক্ষেত্রে কিন্তু খাওয়ার কি করলো, খাওয়ার কিন্তু একটা সাইকোলজিক্যাল কাজ কিন্তু করে ফেললো। তাহলে চট করে একবার দেখে নিই যে ফুড, হোয়াট ডাজ ইট ডু, হাউ ডাজ ইট ফাংশন সাইকোলজিক্যালি। ইট ব্রিংস মেন্টাল স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। আর কি, হ্যাপি ফিলিং শেয়ার্ড থ্রু ফুড। ওই যে বললাম, আমি খুব ভালো নম্বর পেয়েছি বা ভালো কোনো খুশির খবর লোকে মিষ্টি মুখ করে, তাহলে এখানে একটা সাইকোলজিক্যাল ফাংশন প্লে করলো। আর কি, অ্যাভারশন টু ফুড ইজ শোড ইন মেন্টালি ডিভাস্টেটেড স্টেট। তাহলে আমরা যেরকম দেহের মধ্যে যে কাজগুলো করছে খাওয়ার, সেটা তো আমরা দেখলামই, একই সাথে কিছু সামাজিক কাজ এবং মনস্তাত্ত্বিক কিছু কাজ, অর্থাৎ সাইকোলজিক্যাল কিছু কাজ, সেটা আমরা এই স্লাইডের মাধ্যমে দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি একটা নতুন টার্ম। এতক্ষণ ধরে ফুড, ফুডের ফাংশনস, ফুডের ক্লাসিফিকেশন, এগুলো আমরা দেখলাম। এবার একটা নতুন টার্মে এলাম, যার নাম হচ্ছে নিউট্রিয়েন্টস। দেখো, টার্ম হিসেবে নিউট্রিয়েন্টস বা পরিপোষক, এটা কিন্তু তোমাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু জিনিসটা কিন্তু আদেও নতুন নয়, পরে বুঝতে পারবে। দেখো তাহলে, যদি আমি সংজ্ঞা আকারে দেখতে চাই, যে তাহলে পরিপোষক বা নিউট্রিয়েন্টস আমরা কাকে বলবো, এরা হচ্ছে জৈব বা অজৈব কোনো যৌগ যা খাবারের মধ্যেই লুকিয়ে রয়েছে। They can be either organic or inorganic compounds which are present in the food. আর কি হতে পারে না, performs various physiological functions once they enter our body. দেহের মধ্যে প্রবেশ করার পর তারা কিন্তু দেহের মধ্যে নানা ধরনের জৈবিক ক্রিয়া ঘটিয়ে চলেছে। এরা কিন্তু সেই পরিপোষক। আর কি করতে পারে, ইমপ্রুভস বডি ফাংশন, ওয়ার্ক ক্যাপাসিটি, অর্থাৎ কর্মের ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং দেহের বিভিন্ন ক্রিয়া সেগুলোকে বাড়াতে পারে। আর কি, মেনটেন্স হেলথ, স্বাস্থ্য বজায় রাখবে। পার্ট অফ দ্য ফুড দ্যাট পারফর্মস দ্য প্রসেস অফ নিউট্রিশন ইন দ্য বডি ইজ দ্য নিউট্রিয়েন্ট, অর্থাৎ
ওই যে বললাম টার্মটা, নিউট্রিয়েন্ট টার্মটা আমাদের কাছে নতুন লাগছে, কিন্তু জিনিসটা কিন্তু সেই একই। সেই চলে গেলাম, সেই 7 জনের নাম আমরা পড়েছিলাম। কম্পোনেন্টস প্রেজেন্ট ইন ফুড, অর্থাৎ খাদ্যের উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, জল আর তন্তু। এই যে 7টা আমরা পড়েছিলাম, এই সাতটা যে উপাদান যেগুলো খাদ্যের মধ্যে কম বেশি মাত্রায় রয়েছে, এই যে উপাদান, এইগুলোই তো দেহের মধ্যে গিয়ে এই কাজগুলো করছে। এরাই তো জৈবিক বা অজৈব কোনো যৌগ, এরাই দেহের বিভিন্ন ক্রিয়া বা কর্মদক্ষতা বাড়াচ্ছে, আমাদেরকে সুস্থ রাখছে। তাহলে এরাই হলো কারা? এরাই হলো নিউট্রিয়েন্টস। The components which are present in the food, they are termed as nutrients, and they are either organic, inorganic compound, and they perform various bodily functions in our physiological different states of our body. তাহলে নিউট্রিয়েন্টস বা পরিপোষক কাদের বলছি? এদেরকেই আমরা বলছি। এবার আমরা চলে যাচ্ছি, তাহলে নিউট্রিয়েন্টস কত রকমের হতে পারে। মূলত নিউট্রিয়েন্টস বা পরিপোষককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? না, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এদেরকে বলা হচ্ছে প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। বোঝা গেল জিনিসটা? আর ঠিক উল্টোটা, এদেরকে আমরা বলছি মাইক্রোনিউট্রিয়েন্টস অর প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড। তাহলে হঠাৎ করে আমরা ম্যাক্রো আর মাইক্রো এই টার্মটা কেন দিলাম? আমরা বলছি ম্যাক্রো আর আমরা বলছি মাইক্রো। নিউট্রিয়েন্টস তো দুটোই, তাহলে ম্যাক্রো কেন বলছি? ম্যাক্রো কথাটার মানে হচ্ছে অনেক বেশি, লার্জ অ্যামাউন্ট। তাহলে না, এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, তারা খাদ্যের অনেকটা অংশ জুড়ে থাকে। দে ফর্ম আ মেজর পার্ট অফ দ্য ফুড। শুধু তাই নয়, দেহের মধ্যে এরা কাজ করতে গেলে অনেক বেশি পরিমাণে এদেরকে গ্রহণ করতে হবে। মানে কাজটা করানোর জন্য অল্প একটু খেলে কিন্তু এদের হবে না, পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে তবেই এরা দেহে তার যে কাজ করার কথা সেই কাজগুলো করতে পারে। অর্থাৎ মেজর পার্ট অফ ফুড তো বটেই, একই সাথে দে আর রিকোয়ার্ড ইন লার্জ অ্যামাউন্টস। হলো, তাহলে এরা কারা কারা? সেই ওই 7 জনের মধ্যেই ঘুরছে, ওই 7 জনের থেকে 3 জন এই দলের মধ্যে ঘুরছে। তারা কারা? কার্বোহাইড্রেটস, শর্করা, ফ্যাটস, লিপিড বা স্নেহ পদার্থ এবং প্রোটিন। এই যে তিনটে আমরা পেলাম, এই তিনটেকেই আমরা কি বলবো? এরা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। কেন? না, খাবারের অনেকটা অংশ জুড়ে এরা থাকে, আর দেহের মধ্যে এদের কাজ করতে গেলে খাদ্যের মাধ্যমে অনেক বেশি পরিমাণে এদেরকে গ্রহণ করতে হবে, তা নয়তো এরা কাজ করবে না। তাহলে ম্যাক্রো যখন পড়লাম বেশি, তাহলে মাইক্রো নিশ্চয়ই তার উল্টোটা হবে। দেখো না, এরা দে আর প্রেজেন্ট ইন মাইনিউট অ্যামাউন্ট ইন আওয়ার ফুড। খাদ্যের মধ্যে খুব সামান্য পরিমাণে থাকে, কিন্তু সামান্য পরিমাণে থাকলেও এদের কাজ কিন্তু অসামান্য। এরা কি করছে? দেহের রোগ প্রতিরোধ করছে, বিভিন্ন ধরনের রোগের হাত থেকে আমাদেরকে বাঁচাচ্ছে। কিন্তু খাদ্যে কতটুকু রয়েছে? খুব সামান্য পরিমাণে। এবং শুধু তাই নয়, খাবারে সামান্য পরিমাণে থাকেই নয়, সামান্য পরিমাণে খেলে কিন্তু এরা দেহে যে কাজটা করা সেটা করতে পারবে, যেটা এরা পারবে না। তাহলে এরা কারা কারা? এরা মূলত দুটোকে, ভিটামিনস আর মিনারেলস। তাহলে এদেরকে আমরা বলবো মাইক্রোনিউট্রিয়েন্ট, আর কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটকে আমরা বলবো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আরো একটা নাম রয়েছে, এরা প্রক্সিমেট প্রিন্সিপালস। কেন? না, খাবারের মূল উপাদান হিসেবে রয়েছে, তাই প্রক্সিমেট প্রিন্সিপালস। আর এরা খাবারের মূল উপাদান হিসেবে না থাকলেও সঙ্গে লেজুর হয়ে রয়েছে এবং দরকারি কাজ করছে। এই যে সঙ্গে জুড়ে রয়েছে, তাই এদেরকে বলা হচ্ছে অ্যাক্সেসরি ফুড ফ্যাক্টরস। বিশেষ করে ভিটামিন কে এই নামটা দেওয়া হয়। এবং যেহেতু এরা রোগ প্রতিরোধ করছে, তাই আরো একটা নাম দেওয়া হচ্ছে কি, প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড। তাহলে পরিপোষক বা নিউট্রিয়েন্টস এর আমরা দুটো ভাগ করলাম, ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট। অর্থাৎ খাদ্যের বৃহৎ উপাদান, এরা হচ্ছে বৃহৎ উপাদান, আর এরা হচ্ছে খাদ্যের কি উপাদান? ছোট তো, তাই এদেরকে বলা হচ্ছে অনু উপাদান। দুটোই উপাদান, নিউট্রিয়েন্টস মানেই কিন্তু বা পরিপোষক মানেই কিন্তু খাদ্যের সেই উপাদান, কিন্তু উপাদান হিসেবে এরা
কি হচ্ছে, খাবারে অনেক বেশি পরিমাণে থাকছে এবং কাজও বেশি মাত্রায় খেলে তবেই করতে পারছে। তাই এরা হচ্ছে বৃহৎ উপাদান, খাদ্যের বৃহৎ উপাদান। আর এরা হলো খাদ্যের অণু উপাদান। কারা কারা? ভিটামিনস আর মিনারেলস। তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা পুরোটা, ঠিক আছে? তাহলে এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো, তাহলে এতক্ষণ ধরে যেটা বললাম ওটাই আলাদা করে গুছিয়ে দেওয়া রয়েছে, যে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট বললাম, আলাদা করে দেওয়া রয়েছে। আচ্ছা, এইবারে আমরা চলে যাচ্ছি, শুরু করছি আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। দেখো, প্রথমেই বলছি এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট, এই চ্যাপ্টারটা কিন্তু কি একটা প্রাথমিক ধারণার চ্যাপ্টার, অর্থাৎ একটা বেসিক কনসেপ্ট তৈরি করে দেওয়ার চ্যাপ্টার। সেক্ষেত্রে এখানে কিন্তু খুব অল্প করে বেসিকটা তোমরা জানো, প্রাথমিক ধারণাটা তোমরা নিও। কারণ এই যে কার্বোহাইড্রেট সম্পর্কে আমি বলবো তোমাদেরকে, আলাদা করে কিন্তু বড় চ্যাপ্টার রয়েছে সেমিস্টার 1-এ, তখন তোমরা অনেক ডিটেলে পড়বো এই চ্যাপ্টার। একই রকম ভাবে প্রোটিন, ফ্যাটস, ওয়াটার, এগুলো সব কিন্তু তোমরা বড় আলাদা করে চ্যাপ্টারে পড়বে, নয় সেম 1-এ বা সেম 2-তে। সেক্ষেত্রে অল্প করে শুধু প্রাথমিক ধারণা পাওয়ার মতন করে আমরা এখানে আলোচনা করতে চলছি। তাহলে প্রথম ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা দেখলামই। এখানে কাকে জুড়েছি? জলকে। কেন বলো তো? কারণ আলাদা করে পুষ্টিবিজ্ঞানীরা আজকাল বলছে যে দেহের প্রত্যেকটা কোষে প্রায় 70 থেকে 80% জল থাকতেই হবে। জল কোষের মধ্যে না থাকলে কোষ ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ কাজ যখন জল করছে, কিভাবে তাকে মাইক্রোনিউট্রিয়েন্টে রাখা হয়? তাই পুষ্টিবিজ্ঞানীদের মতে জলটাকে কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ধরা উচিত। ঠিক আছে? আচ্ছা, চল তাহলে আমরা এখানে দেখে নেব কি কি না, রাসায়নিক ভাবে তাদের প্রকৃতি কি এবং তারা কি কাজ করছে। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেচার অ্যান্ড হোয়াট ফাংশন ইট ডাজ ইন দ্য বডি। তাহলে প্রথম পড়বো আমরা শর্করা বা কার্বোহাইড্রেট। রাসায়নিক ভাবে এরা কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, এবং এরা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, আগেই আমরা দেখলাম, আগের স্লাইডে পড়েছি। আর কি করছে এরা? দেহের মধ্যে প্রধান কাজ হিসেবে এরা কি করছে? এরা কিন্তু শক্তি প্রদান করছে আমাদের দেহে। প্রধান কাজই হচ্ছে এদের কি করা? এনার্জি প্রোভাইডার অফ দ্য বডি। ওই যে বলেছিলাম জ্বালানি খাদ্য শর্করা। কোথায় পাবো? চাল, চালের তৈরি যে কোনো খাবারে, গম, গমের তৈরি যে কোনো খাবারে, জোয়ার, বাজরা, চিনি, গুড়, সাবু, কচু, ওল, আলু, এগুলো সব কি রয়েছে? এদের মধ্যে থাকে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে এগুলো খেলে আমরা কি পাবো? শক্তি পাবো, কারণ এগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে শর্করা। আর শর্করা হচ্ছে এনার্জি প্রোভাইডার, জ্বালানি খাদ্য, মনে করে দেখো বলেছিলাম। এবার আমরা চলে যাচ্ছি প্রোটিন। প্রোটিন রাসায়নিক ভাবে দেখতে গেলে এদের মধ্যেও কিন্তু কার্বন আর হাইড্রোজেন রয়েছে। বাড়তি কি রয়েছে এদের মধ্যে? থাকে হচ্ছে কি নাইট্রোজেন। তাহলে এরা নাইট্রোজেন যুক্ত যৌগ, দেয়া নাইট্রোজেনাস কম্পাউন্ডস। আর কি রয়েছে না, এরা তৈরি হয় অ্যামিনো অ্যাসিড নামক অ্যাসিড দিয়ে। তাই অ্যামিনো অ্যাসিডস আর দ্য বিল্ডিং ব্লকস অফ প্রোটিন। আর এদের মূল কাজ হচ্ছে কি? ওই যে দেহ নির্মাণকারী, দেহ গঠনকারী খাদ্য আমরা পড়েছিলাম, কাজ অনুযায়ী খাদ্যের শ্রেণী বিভাগ। তাহলে এদের কাজ হচ্ছে কি? বডি গ্রোথ অ্যান্ড বিল্ডিং, এবং একই সাথে ক্ষয়পূরণও করছে, রিপেয়ার। কোন খাবারে পাবো এদেরকে? নানা ধরনের ডাল, পালসেস, মাছ, মাংস, হ্যাঁ, দুধ, ডিমেও পাবো আমরা। বিভিন্ন বিন ও শুটি জাতীয় খাদ্যতে আমরা পাবো। তাহলে এটা হচ্ছে প্রোটিন। ফ্যাটস, এরাও তাই, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। জলে এরা অদ্রবণীয়, ইনসলভেন্ট ওয়াটার। আর কি করছে? এরাও কিন্তু শক্তি দিচ্ছে। তাহলে শক্তি দিচ্ছে আমরা পেলাম হচ্ছে কার্বোহাইড্রেট আর ফ্যাটস। তাহলে এবার প্রশ্ন আসছে, কত শক্তি দিচ্ছে? 1 গ্রাম শর্করা যদি আমি খাই, তাহলে 1 গ্রাম শর্করা থেকে আমরা পাবো হচ্ছে 4 কিলো ক্যালোরি। আলাদা করে আমরা এটা আমাদের সেমিস্টার 3-র মধ্যে ক্যালোরি ফ্রম ফুড আলাদা করে মেটাবলিজম চ্যাপ্টারে আমরা পড়বো। এখন খালি এইটুকু জেনে রাখো যে, বা আলাদা করে কার্বোহাইড্রেট চ্যাপ্টার যখন পড়বো তখনও আমরা এটা ডিটেলে পড়বো। প্রোটিনও কি দেয়? প্রোটিন কিন্তু অ্যাকচুয়ালি শক্তি দিতে পারে, কিন্তু শক্তি দেওয়ার কাজে কিন্তু প্রোটিনকে ব্যবহার করে না দেহ। দেহ প্রোটিনকে ব্যবহার করে শুধুমাত্র দেহ গঠনের ক্ষেত্রে আর ক্ষয়পূরণের ক্ষেত্রে, কিন্তু এরাও শক্তির যোগান দিতে পারে। 1 গ্রাম প্রোটিন দেয় হচ্ছে 4 কিলো ক্যালোরি শক্তি। আর ফ্যাটের ক্ষেত্রে সব থেকে বেশি দেয়, 1 গ্রাম ফ্যাট দেয় হচ্ছে 9 কিলো ক্যালোরি শক্তি। অর্থাৎ যা শক্তি কার্বোহাইড্রেট প্রোটিন থেকে পাওয়া যাবে 1 গ্রাম 1 গ্রাম করে খেলে,
শুধু 1 গ্রাম ফ্যাট খেলে দুজনের মিলিয়ে যা শক্তি পাবো তার থেকে বেশি পেয়ে যাবো। আর এবার আসছি, তাহলে ফ্যাট আমি কোথায় পাবো? যে কোনো উদ্ভিজ তেল বা কোনো জান্তব চর্বির মধ্যে আমরা পাবো। আর কি? জল, সেটাকেও ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ধরা হচ্ছে। আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত এবং দেহের প্রত্যেকটা কোষের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো জল এবং দেহে বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করছে জল। জল আমরা পাবো পানীয় জল, পোর্টেবল ওয়াটার, একই সাথে পাবো আর কোথায় কোথায়? যে কোনো রসালো ফলে পাবো, টাটকা সবজির মধ্যে পাবো, টাটকা ফলেও পাবো। তাহলে ওভারঅল আমরা এক্কেবারে প্রাথমিক ধারণা আমরা নিলাম যে শর্করা, প্রোটিন, ফ্যাট এবং জল এদের রাসায়নিক গঠন কিরকম, দেহে কি কাজ করছে এবং কোন ধরনের খাবারে আমরা এগুলোকে পাবো। কেন বলছি প্রাথমিক ধারণা? কারণ নিউট্রিশনের স্টুডেন্ট হিসেবে কিন্তু শুধুমাত্র এইটুকুতে আমরা আবদ্ধ থাকবো না। আলাদা করে কার্বোহাইড্রেট চ্যাপ্টারে বড় করে আমরা পড়বো, অনেক ডিটেলে পড়বো। একই রকম ভাবে প্রোটিন চ্যাপ্টার রয়েছে, ফ্যাটস চ্যাপ্টার রয়েছে, এমনকি জলও আলাদা চ্যাপ্টার রয়েছে। এগুলো সব আমরা ডিটেলে পরের চ্যাপ্টার গুলোতে কভার করব। তাহলে মোটামুটি আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমরা শেষ করলাম। এইবারে দেখো আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট অলরেডি পড়ে নিয়েছি আমরা কি কি না, বিভিন্ন ভিটামিন আর খনিজ লবণ। তার মধ্যে আবার দেখো ভাগ রয়েছে কিরকম না, এটাও তোমাদের খুব ছোটবেলাকার পড়া, নানা রকম ভাবে তোমরা এটা দেখেছো এবং পড়েছো। সেটা হচ্ছে কি না, ওয়াটার সলিউবল ভিটামিনস ভাগ করা যায় আর ফ্যাট সলিউবল ভিটামিনস কে ভাগ করা যায়। কিছু জলে দ্রবণীয়, কিছু তেলে দ্রবণীয়। ADEK এই ভিটামিন গুলো হচ্ছে ফ্যাট সলিউবল, আর এর বাইরে বিভিন্ন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন পি, এরা হচ্ছে সব কি না জলে দ্রবণীয়। আর কি খনিজ লবণ, সেখানেও তাই, ম্যাক্রো মিনারেলস আর মাইক্রো মিনারেলস। মাইক্রো মিনারেলস মানে হচ্ছে ট্রেস এলিমেন্টস, অর্থাৎ পরিমাণে কতটা করে আমার প্রয়োজন দেহের মধ্যে কাজ করার জন্য, তার পরিমাণের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয়েছে। যে খনিজ লবণগুলো পরিমাণে তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণে খেলে তবেই কাজ করবে দেহে, তাকে বলা হচ্ছে ম্যাক্রো মিনারেল। আর ঠিক তার উল্টোটা, যেগুলো সামান্য পরিমাণে দেহে গৃহীত হলেই সেটা দেহের মধ্যে কাজ করতে পারে। যেমন ধরো, উদাহরণস্বরূপ আমি বলছি, যদি আমি ক্যালসিয়াম ধরি, দৈনিক চাহিদা আমি যদি 600 মিলিগ্রাম করে দৈনিক আমি খাই, তবে আমার দেহে ক্যালসিয়াম সব ঠিকঠাক কাজ ঠিকভাবে করতে পারে। কিন্তু তাই বলে লোহা বা আয়রন কিন্তু আমার 600 মিলিগ্রাম খেলে দেহের মধ্যে টক্সিসিটি হয়ে যাবে। আয়রন খুব সামান্য পরিমাণে লাগে, ধরে নাও 31, 30 কি 27 মিলিগ্রাম এরকম সামান্য পরিমাণের। তাহলে এই যে পরিমাণের ব্যাপকতার ভিত্তিতে এদেরকে ভাগ করা হয়েছে। যেটা পরিমাণ অনেক বেশি প্রয়োজন সেটাকে কি বলা হচ্ছে ম্যাক্রোমিনারেল, আর যেটা খুব সামান্য পরিমাণে লাগছে তাকে বলা হচ্ছে ট্রেস মিনারেল। তাহলে মোটামুটি এরা হচ্ছে কি, এরা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, যারা দেহের মধ্যে এই বিভিন্ন রোগ প্রতিরোধকারী কাজগুলো করছে। এবার আমরা চলে যাচ্ছি আলাদা করে, ওই যে বলছি বারবার একই কথা বলছি যে এই চ্যাপ্টারটা হচ্ছে প্রাথমিক ধারণা তৈরি করার একটা চ্যাপ্টার। দেখবে বেশ কিছু পোর্শন তোমরা অলরেডি নিচু ক্লাসে, ক্লাস 7-এ হোক বা 9-এ হোক, অল্প অল্প করে পড়েছো। সেটারই একটু জাস্ট, যেহেতু তোমরা শুরু করছো সাবজেক্টটা, শুরু করার জন্য একদম প্রথমে একটা ধারণা তৈরি করার চ্যাপ্টার হচ্ছে কি এইটা। সেই ধারণার ভিত্তিতেই আমি বলছি যে কিছু ইম্পর্টেন্ট কয়েকটা ভিটামিন খুব ছোট্ট করে আমরা দেখে নেব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট পড়ছি, তার মধ্যে ভিটামিন আর মিনারেলস আসছে, তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টে আসছে বিভিন্ন ভিটামিনস। প্রথমে আসছে ভিটামিন এ। আমরা ছোট থেকে পড়েছি যে আমাদের আবছা আলোতে বা কম আলোতে বা ডিম লাইটে দেখতে সাহায্য করে ভিটামিন এ, তাহলে নাইট ভিশনে হেল্প করছে এবং আমাদের যত আবরণী কলা রয়েছে তার স্বাস্থ্য বজায় রাখে, ফলে চামড়া বা ত্বক বা স্কিন তারও কিন্তু হেলথ ভালো রাখছে ভিটামিন এ। কোন কোন খাবারে পাবো? মিল্ক, বাটার, এগ ইয়ক, ক্যারট, টমেটো, গ্রিন ভেজিটেবলস। দেখবে হলুদ বা কমলা রঙের সবজি বা ফল, এগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ রয়েছে। আর কি? ভিটামিন বি অনেকগুলো ভিটামিন বি হতে পারে, একসাথে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। এটার আমি বলবো তোমাদের সেমিস্টার 2-তে ইন ডিটেইলে আছে এগুলো, জন্য জাস্ট অল্প করে আমি বলছি। সেই বি কমপ্লেক্স অনেক ধরনের ভিটামিন, কিন্তু মূলত এই বি কমপ্লেক্স গুলো কার মধ্যে পাওয়া যায়? শুকনো ইস্ট, এককোষী ছত্রাক, ডিম, লিভার,
এগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে। যকৃৎ কি কাজ করছে না, দেহের মধ্যে ওই যে জ্বালানি খাদ্য পড়েছিলাম, কার্বোহাইড্রেট, শর্করা আর ফ্যাট, তাহলে তারা দেহের মধ্যে প্রবেশ করার পর তো দেহে শক্তি যোগান দিচ্ছে। সেই তাদের থেকে শক্তিটা যোগান যে পাচ্ছি আমরা, তার মূলে রয়েছে কিন্তু এই বিবর্গীয় ভিটামিন। বিবর্গীয় ভিটামিন কি করছে? দে রিলিজ এনার্জি ফ্রম কার্বোহাইড্রেট। এছাড়াও নানা ধরনের কাজ করছে আমাদের নার্ভাস সিস্টেম। হুম, সেটাকে ভালো রাখছে, আমাদের চামড়া বা ত্বক তাকে ভালো রাখছে। তারপর হচ্ছে কিছু কিছু বি বি ভিটামিনস আমাদের দেহে রক্ত বা হিমোগ্লোবিন তৈরি করতে কাজে আসছে। এবার চলে যাচ্ছে আমরা ভিটামিন সি। ভিটামিন সিও আমরা পড়েছি যে ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়। অর্থাৎ ভিটামিন সি কিন্তু বিভিন্ন ধরনের ক্ষত নিরাময় কিন্তু প্রয়োজন। কেননা ডেন্টাইন, অস্টিয়েড আর কোলাজেন, এই যে তিনটে আমি কথা বললাম, এরা কিন্তু দেহের মধ্যে ওই সিমেন্টের মতন কাজ করে। মনে করো পরপর আমি ইট বসালাম কিন্তু মাঝখানে সিমেন্ট দিলাম না, ইটগুলো থাকবে, নড়বড়ে হয়ে যাবে। একই রকম ভাবে এই যে ডেন্টাইন, অস্টিয়েড আর কোলাজেন, তারা ওই সিমেন্টিং এর কাজ করে দেহের বিভিন্ন কলার কোষের ক্ষেত্রে। আর এই ডেন্টাইন, অস্টিয়েড আর কোলাজেন এরা তৈরি করতে সাহায্য করে হচ্ছে ভিটামিন সি। ফলে ভিটামিন সি এর হবে কি হবে, কোষ কলাগুলো নড়বড়ে থাকবে এবং সহজেই কিন্তু রক্তক্ষরণ হবে। এবার কার মধ্যে পাবো ভিটামিন সি? বিভিন্ন টাটকা ফল, হ্যাঁ, যেগুলো সিট্রাস ফ্রুট, যেগুলো লেবু জাতীয় টক যে ফলগুলো, তার মধ্যে পাবো। কিছু সবজির মধ্যে পাবো, বিশেষ করে আমলকি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ উৎস ভিটামিন সি এর। এবার চলে আসছি ভিটামিন ডি। ভিটামিন ডি আমরা পাবো মাখন, তারপর হচ্ছে মাছের তেল, ডিমের মধ্যে পাবো ভিটামিন ডি। এবং ভিটামিন ডি কিন্তু ভীষণ রকম ভাবে আমাদের দেহের অস্থি, তার স্বাস্থ্য বজায় রাখতে কাজে লাগছে। আর দেহে ক্যালসিয়াম এবং ফসফরাস যে কাজটা করছে, ভিটামিন ডি না থাকলে কিন্তু তারা সেই কাজটা করতে পারতো না। কারণ ক্যালসিয়ামের শোষণে প্রয়োজন হয় হচ্ছে গিয়ে ভিটামিন ডি। এবার আসছি ভিটামিন ই। তারা বিভিন্ন দানা শস্য, সবুজ শাক পাতায় পাওয়া যাবে এবং তারা কিন্তু আহ একটা রিপ্রোডাক্টিভ হেলথে ভালো রাখতে তারা সাহায্য করছে, ফার্টিলিটি বজায় রাখতে তারা সাহায্য করছে। এবং এছাড়াও বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে ভিটামিন ই। ভিটামিন কে আমরা ছোট থেকে জানি যে রক্ততন্ত্রণে ভিটামিন কে একটা বিশাল ভূমিকা পালন করে। তঞ্চিত হতোই না রক্ত যদি না ভিটামিন কি থাকতো। অ্যান্টি হ্যামারেজিক ভিটামিন বলা হয়। আর কার মধ্যে পাবো আমরা? মিল্ক, বাটার, এগ ইয়ক, ক্যারট, টমেটো, গ্রিন ভেজিটেবলস, এগুলোর মধ্যে আমরা এই ভিটামিন কেটা পাবো। বারবার বলছি, এটা খালি কয়েকটা ইম্পর্টেন্ট ভিটামিন নিয়ে আমরা এই আলোচনাটা করলাম এই স্লাইডে, কিন্তু প্রত্যেকটা আমাদেরকে ইন ডিটেলে অনেক ভালো করে পড়তে হবে। পরবর্তী চ্যাপ্টার গুলোতে প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে, মানে ভিটামিন এ, ডি, ই, কে ফ্যাট সলিউবল এর আলাদা চ্যাপ্টার রয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স, সি তার আলাদা চ্যাপ্টার রয়েছে। তখন আমরা আরো অনেক ডিটেলে পড়বো। যেহেতু এটা প্রাথমিক ধারণা তৈরি করা, তাই কয়েকটা ইম্পর্টেন্ট ভিটামিন সম্পর্কে খুব সামান্য আলোচনা এখানে করা হলো। আচ্ছা, তাহলে এবার আমরা করছিলাম মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ভিটামিন হলো। এবার পড়ে আছে কি? মিনারেলস, খনিজ লবণ। তাহলে খনিজ লবণও কিন্তু আগেই বলেছি যে মেজর আর ট্রেস বা ম্যাক্রো মিনারেলস আর মাইক্রো আর ট্রেস মিনারেলস। কারণটা কি দেখো, কারণ এরা পরিমাণে অনেক বেশি করে লাগছে দেহে কাজ করার জন্য, এরা পরিমাণে অনেক সামান্য হলেই এদের কিন্তু কাজ মিটে যাচ্ছে। কারা কারা মেজর মিনারেলস? কারা কারা? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, ফসফরাস, ম্যাগনেসিয়াম আর সালফার। আর ট্রেস মিনারেলস বা ট্রেস এলিমেন্টস এরা কারা? আয়রন, কপার, জিঙ্ক, সেলেনিয়াম, আয়োডিন, ক্রোমিয়াম, ফ্লুরিন, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম। এই প্রসঙ্গে একটা কথা আমি বলবো, এই যে আয়রন, আয়রন যে ট্রেস মিনারেল, কেননা যেহেতু সামান্য কয়েক 21 থেকে 30 মিলিগ্রামের মধ্যে খেলেই এদের কিন্তু দেহে কাজ করতে পারছে এরা। কিন্তু এত কম পরিমাণে খেয়েও আয়রন দেহে প্রচুর ইম্পর্টেন্ট কাজ করছে। কাজের ভিত্তিতে যেহেতু আয়রন এত ইম্পর্টেন্ট কাজ করে হিমোগ্লোবিন তৈরি করা, যে হিমোগ্লোবিন কিনা আমাদের রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন করছে, তাহলে এত গুরুত্বপূর্ণ কাজ যখন করছে লোহা, সেই জন্য তার গুরুত্বর উপর ভিত্তি করে ICMR অনেক ক্ষেত্রে বলছে যে এই আয়রন অর্থাৎ লোহাকে তারা কিন্তু মেজর বা ম্যাক্রো মিনারেলের পর্যায়ে তারা ফেলতে বলছে। কিন্তু ইন জেনারেল আয়রনকে কি বলা হয়? ট্রেস এলিমেন্ট বলা হয়। তাহলে মোটামুটি ভাবে আমরা কি দেখলাম না, মাইক্রোনিউট্রিয়েন্টস দেখলাম আর আমরা দেখলাম
ম্যাক্রোনিউট্রিয়েন্টসে কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাট ছিল, আর আমার মাইক্রোনিউট্রিয়েন্টসে আমরা পড়লাম ভিটামিনস আর মিনারেলস। তাহলে মোটামুটি নিউট্রিয়েন্টের টাইপ আমাদের জানা হলো। আরেকবার একটু রিক্যাপ করে নিই। না ম্যাক্রো, কেন ম্যাক্রো বলা হচ্ছে? ম্যাক্রো মানে বেশি। কেন কেন ম্যাক্রো বলা হচ্ছে? কতটা বেশি? না দৈনিক চাহিদা যদি দেখি তাহলে 100 মিলিগ্রামের বেশি এদের চাহিদা। আর মাইক্রো, কেন মাইক্রো বলা হচ্ছে? না দৈনিক চাহিদা যদি দেখি তাহলে এদের দৈনিক চাহিদা 100 মিলিগ্রামের কম। কি কম হলেই কিন্তু তারা দেখি কাজটা করতে পারছে। কিন্তু গুরুত্ব হিসেবে দুই ধরনের মিনারেলসেরই কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো মোটামুটি আমরা মিনারেলস, ম্যাক্রো আর মাইক্রো আমরা পড়লাম। এবার আমরা চলে যাচ্ছি মিনারেলস গুলো, এটাও তাই আবার একই কথা বলবো যে ভিটামিন যেরকম বেশ কয়েকটা ইম্পর্টেন্ট বেছে নিয়ে খুব সামান্য আলোচনা করেছি, মিনারেলস এর ক্ষেত্রেও তাই। সেমিস্টার 2 তে তোমাদের মিনারেলস গুলো অনেক বড় করে একটা বড় চ্যাপ্টারে পড়তে হবে। এখানে শুধু একটা প্রাথমিক ধারণা আমরা করব। তাহলে আমরা শুরু করছি ক্যালসিয়াম দিয়ে। ম্যাক্রো মিনারেলদের মধ্যে আমরা, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আলোচনা করছি। আর মাইক্রো বা ট্রেস মিনারেলস এর মধ্যে আমরা আয়রন আর আয়োডিন আলোচনা করছি। তাহলে ক্যালসিয়াম পাচ্ছি আমরা কোথায়? যে কোনো দুগ্ধজাত খাদ্য, ডেয়ারি ফুড, বিনস, ডিম, মাছ, ছোট মাছ বিশেষ করে সেগুলোতে পাচ্ছি। কি করছে এরা? আমাদের অস্থি, আমাদের দন্ত, এগুলো গঠন করতে লাগে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু ফসফরাসের সঙ্গে একযোগে কাজটা করে, অর্থাৎ ফসফরাসও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম ফসফেট রূপে কিন্তু অস্থির মধ্যে জমা হচ্ছে এবং ফলে অস্থিটাকে তৈরি করছে এই ক্যালসিয়াম ফসফেট। একই সাথে ক্যালসিয়াম লাগছে আমাদের কিসে? না রক্ত তঞ্চনে প্রয়োজন, ব্লাড ক্লটিং, এবং এছাড়াও লাগছে আমাদের মাংসপেশির যে সংকোচন প্রসারণ, অর্থাৎ কন্ট্রাকশন অফ মাসেলস, তার জন্য কাকে লাগবে? ক্যালসিয়ামকে লাগবে। তাহলে কতটা ইম্পর্টেন্ট ক্যালসিয়াম। আর যদি ক্যালসিয়াম আমাদের সঠিক পরিমাণে গৃহীত না হয় তাহলে অতি অবশ্যই বুঝতেই পারছো বিভিন্ন বোনি ডিফর্মিটি হবে, অস্থির নানা রকম বক্রতা তৈরি হবে দেহে, তার থেকে নানা রকম রোগ হবে। ছোটদের আলাদা, বড়দের আলাদা, আমরা পরে আসছি সেগুলোতে, যখন ভিটামিন ডি পড়বে চ্যাপ্টার, তার মধ্যে অনেক ডিটেল এগুলো তোমরা পড়বে। সেকেন্ডে আসছি আমরা সোডিয়াম। সোডিয়াম আমরা কোথায় পাবো? আমরা খাদ্য লবণে পাবো। টেবিল সল্ট কি কাজ করছে? দেহে জল সাম্য বজায় রাখছে সোডিয়াম। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইট মেনটেন্স আ ফ্লুইড অ্যান্ড ওয়াটার ব্যালেন্স ইন আওয়ার বডি। শুধু তাই নয়, স্নায়বিক যে প্রবাহ, অর্থাৎ নার্ভ ইম্পালস যে ট্রান্সমিশন, তাতেও কিন্তু সোডিয়াম একটা বড় রোল প্লে করছে। আর যদি অভাব হয় বুঝতেই পারছো, সেখানে আমাদের মাংসপেশির একটা ক্র্যাম্প তৈরি হবে, খিচুড়ি তৈরি হবে, তারপর সঠিকভাবে স্নায়বিক প্রবাহগুলো পৌঁছাতে পারবে না, নার্ভ ইম্পালস পৌঁছালো না ভালো করে, সেজন্য ক্র্যাম্পস আমরা আমাদের হবে, অনুভূত হবে। তারপর হচ্ছে কি পটাশিয়াম। পটাশিয়াম কার মধ্যে পাবো? বিভিন্ন ফলে পাবো, বিশেষ করে কলাতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে। এছাড়া রাঙা আলু যেটাকে বলি, সুইট পটাটো, কি করছে? এরাও কিন্তু নার্ভ অ্যান্ড মাসেল অ্যাক্টিভিটি, অর্থাৎ স্নায়বিক উদ্দীপনার সাথে সাথে মাংসপেশির সংকোচন প্রসারণে কিন্তু পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ, এবং এর অভাবে এর কাজগুলো ব্যাহত করবে। আরেকটা গুরুত্বপূর্ণ ট্রেস এলিমেন্ট হচ্ছে আয়রন। আবারও বলবো, আইসিএমআর কিন্তু আয়রনকে কি করছে? না ম্যাক্রো এলিমেন্টের মধ্যে তারা ধার্য করেছে। কাতে কাতে পাবো আয়রন? আমরা পাবো যকৃতে পাবো, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে তোমার ডেটস, খেজুর, তার মধ্যে আমরা পাবো। এছাড়াও গ্রিনস, ব্রোকলি, কিছু সিরিয়ালস, তার মধ্যে আয়রন রয়েছে। কিন্তু সব থেকে ভালো পাওয়া যায় হচ্ছে গিয়ে যকৃত আর আমার খেজুরের মধ্যে পাবো, গুড়ের মধ্যেও পাবো। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কাজ আয়রনের হচ্ছে গিয়ে রক্তের উপাদান, লোহিত রক্ত কণিকার উপাদান হিমোগ্লোবিন তৈরি করাতে। হিমোগ্লোবিনের হিম অংশটা আয়রন দিয়ে তৈরি। তাহলে আয়রন যুক্ত খাদ্য না খেলে আমার হিমোগ্লোবিন তৈরি হবে না। আর হিমোগ্লোবিন যদি তৈরি না হয় তাহলে আমার কি? দেহের মধ্যে অক্সিজেন কিন্তু পরিবাহিত হবে না, এবং আমার অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটা আমাদের হবে। এবার চলে যাচ্ছি আরেকটা ট্রেস এলিমেন্ট, আয়োডিন। আয়োডিন ভীষণ ইম্পর্টেন্ট। থাইরয়েড গ্রন্থির একটা উপাদান, থাইরয়েড যে হরমোন, তার উপাদান কিন্তু আয়োডিন। ট্রাই আয়োডোথায়োনিন, টেট্রা আয়োডোথায়োনিন, পরে তোমরা পড়বে, এগুলো সেমিস্টার 4 এ রয়েছে। তো এখন জাস্ট এটুকু জেনে রাখো যে থাইরয়েড হরমোন গুলো তৈরি করতে লাগে আয়োডিন, এবং সেই আয়োডিন না খেলে আমাদের কি হবে? গলগণ্ড বা গয়টার রোগ হবে। কিন্তু নিউট্রিশন স্টুডেন্ট হিসেবে তোমরা বলতে পারো যে আয়োডিনের অভাবজনিত বিশৃঙ্খলা হবে, আইডিডি, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হবে। কারণ শুধুমাত্র যে গয়টার বা গলগণ্ড হয় তা নয়, আরো অনেক ধরনের বিশৃঙ্খলা দেখা যায়
একসাথে এটাকে বলা হয় স্পেকট্রাম অফ আইডিডি। তাহলে খুব সামান্যভাবে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট খনিজ লবণ আমরা আলোচনা করলাম। এইবার আমরা চলে যাচ্ছি খাবার আমাদের শক্তি দেয়। আমরা ছোট থেকে পড়েছি যে যে কোনো কাজ, এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি, হ্যাঁ, বা মনে করো আমি বাড়িতে যখন এই পিপিটিটা বানাচ্ছিলাম আমি তো শক্তি ব্যয় করেই বানিয়েছি। বা মনে করো আমি যদি কোনো কাজকর্ম করছি না, আমি সিম্পল যদি ঘুমিয়েও থাকি, আমার সারা দেহে রক্ত সঞ্চালিত হচ্ছে, আমার হৃৎপিণ্ড কাজ করছে, আমার ব্রেন কাজ করছে, তাই তো? আমার দেহের তাপমাত্রা সেটাও কিন্তু নিয়ন্ত্রিত থাকছে। তাহলে এই কাজগুলো করার জন্য কিন্তু তখনও দেহের শক্তি দরকার। যখন আমি কোনো কাজ করছি তখন তো দেহের শক্তির দরকার, কিন্তু যখন আমি বিশ্রামরত অবস্থায় রয়েছি তখনও কিন্তু দেহের শক্তির দরকার। তাহলে এই সমস্ত কিছু করার জন্য যে শক্তি দরকার সেটা আসবে, মনে করে দেখো, এনার্জি গিভিং ফুড কম্পোনেন্ট আমরা পড়েছিলাম কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। সেই কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট থেকে কিন্তু শক্তি আসবে। তাহলে এইবার আমরা যেটা বলবো যে তাহলে খাবারটা কিভাবে শক্তিতে রূপান্তরিত হয়, এটাও কিন্তু প্রাথমিক ধারণা। কারণ এইটা সংক্রান্ত যে প্রক্রিয়াগুলো রয়েছে, বিপাক প্রক্রিয়া, সেই বিপাক ক্রিয়া আমাদের আছে হচ্ছে গিয়ে সেমিস্টার 3-তে, অর্থাৎ ক্লাস 12-এর প্রথম যে সেমিস্টারটা, সেমিস্টার 3, সেটাতে তোমরা এটা ডিটেলে পড়বে। এখন শুদ্ধ অল্প ধারণা নেওয়ার জন্য আমি তোমাদেরকে বলছি যে কিভাবে ওই খাবারটা থেকে আমরা শক্তি পাই। দেখো, আমরা জ্বালানি খাদ্য হিসেবে পড়েছি কার্বোহাইড্রেট আর ফ্যাট। তাহলে এটা থেকেই বুঝতে পারছো সরাসরি কার্বোহাইড্রেট আর ফ্যাট ভেঙে দেহে শক্তি তৈরি হবে। কিন্তু প্রোটিন কি পড়েছি আমরা? প্রোটিন হচ্ছে দেহ গঠনকারী। তাহলে প্রোটিনের কিন্তু প্রধান কাজ শক্তি দেওয়া নয়, যদিও 1 গ্রাম প্রোটিন 4 কিলো ক্যালোরি দিতে পারে। তাহলে প্রোটিন, দেখো এটা লাল দিয়ে করা রয়েছে, অর্থাৎ প্রোটিন যা আমরা খেলাম সেটা কিন্তু দেহের মধ্যে ভেঙে অ্যামিনো অ্যাসিড নামক একটা যৌগ তৈরি। তাহলে দেখো প্রোটিন কি করছে না, প্রোটিন ভেঙে তৈরি করছে অ্যামিনো অ্যাসিড। এবার এই অ্যামিনো অ্যাসিড কিন্তু দেহে সরাসরি শক্তি দিতে পারে না। তাই প্রোটিনকে কিন্তু জ্বালানি খাদ্য থেকে বাদ রাখা হয়েছে। কারণ এই অ্যামিনো অ্যাসিড কি করবে, আমাদের কোষ কলা তৈরি করবে, গঠন করবে, বডি বিল্ড করবে, বডি রিপেয়ার করবে। তাহলে কারা ডিরেক্টলি শক্তি দেবে আমাদেরকে? পড়ে রয়েছে সেই জ্বালানি খাদ্য উপাদান, অর্থাৎ ফুয়েল ফুড কম্পোনেন্ট। কারা কারা? আমরা পড়েছিলাম কার্বোহাইড্রেটস আর ফ্যাট। দেখো, কার্বোহাইড্রেট বা শর্করা যখন দেহের মধ্যে গৃহীত হয়, আমরা পড়েছি খাবার যেটা খেলাম সেটা সবার আগে কি হবে, হজম হবে। ইট উইল আন্ডারগো ডাইজেশন ইন দ্য বডি। তাহলে ডাইজেশন হওয়ার পর সেটা একদম সিম্পল ফর্মে চলে গেল। আমরা যে রূপেই শর্করা খাই না কেন তার সিম্পল ফর্ম হচ্ছে গ্লুকোজ। আবার যে রূপেই ফ্যাট খাই না কেন তার সিম্পল ফর্ম হচ্ছে কি, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ঠিক আছে? তাহলে এই যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, সেটা আসছে ফ্যাট থেকে। সেটা কি করতে পারে, ডিরেক্টলি কিন্তু এনার্জি তৈরি করতে পারে। আর শর্করা যে রূপেই খায় না কেন সে কি তৈরি করবে, গ্লুকোজ। এটাও কিন্তু দেহে ডিরেক্টলি ভেঙে এনার্জি দিতে পারে। তাহলে এই কার্বোহাইড্রেট আর ফ্যাটকে আমরা কি বলছি, এদেরকে আমরা নাম দিচ্ছি দে আর ফুয়েল ফুড কম্পোনেন্টস, অর্থাৎ এদেরকে জ্বালানি খাদ্য বলা হয়। হ্যাঁ, ফুয়েল ফুড কম্পোনেন্টস। কিন্তু একই রকম ভাবে দেখো, প্রোটিন কিন্তু দিচ্ছে না, প্রোটিন কিন্তু সরাসরি এনার্জি দেবে না। হতে পারে এই অ্যামাইনো অ্যাসিড গুলো বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে রূপান্তরিত হলো, তখন গ্লুকোজ ভেঙে শক্তি দিবে। তাহলে যেহেতু প্রোটিন সরাসরি শক্তি প্রদান করছে না, প্রোটিনকে আরো দরকারি কাজে দেহ লাগায়, সেটা হচ্ছে কি, দেহ নির্মাণ, টু বিল্ড দ্য বডি। তাহলে প্রোটিনকে আমরা কি বলতে পারি, দে আর দ্য বডি বিল্ডিং কম্পোনেন্টস, দে আর নট দ্য এনার্জি প্রডিউসিং কম্পোনেন্টস। এরা কি করছে, বডি বিল্ড করছে। তাহলে এদেরকে আমরা কি বলবো, দে আর দ্য বডি বিল্ডিং কম্পোনেন্টস প্রেজেন্ট ইন দ্য ফুড, which is more important work done. এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা কিন্তু আবার কার্বোহাইড্রেট আর ফ্যাট করতে পারবে না। আবার কার্বোহাইড্রেট ফ্যাট যে যে কাজটা করছে সেটা কিন্তু সরাসরি প্রোটিন করতে পারবে না। করতে পারবে বেকায়দায় অন্য একটা পদ্ধতি থেকে গ্লুকোজ তৈরি করতে হবে, তবে সেই গ্লুকোজ ভেঙে শক্তি দেবে। তাহলে এটার থেকে একটা প্রাথমিক ধারণা আমরা নিলাম যে আমরা যে খাদ্য উপাদানগুলো খাচ্ছি তার মধ্যে মূলত শক্তি দিতে পারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনজনই, কিন্তু প্রোটিন সরাসরি শক্তি কখনোই দেবে না। আগে সেটা রূপান্তরিত হবে শর্করাতে, তবে শক্তি দিতে পারবে।
আর শর্করার ফ্যাট সরাসরি ভেঙে যে উপাদানগুলো তৈরি করবে, তারা সরাসরি বিভিন্ন প্রক্রিয়া কি করবে, দে উইল প্রডিউস এনার্জি ইন দ্য বডি। তাহলে মোটামুটি আমরা এখানে একটা হালকা করে একটা আলোচনা করলাম যে কিভাবে দেহের মধ্যে খাদ্য থেকে শক্তি আমরা পাচ্ছি। এবং এই যে একটা দাগ দিয়ে দেখিয়ে দেওয়া রয়েছে, এটা কিন্তু আসলে নানা ধরনের বিক্রিয়ার দ্বারা, অর্থাৎ বিপাক ক্রিয়ার দ্বারা এই শক্তিটা দেহের মধ্যে তৈরি হয়। তাহলে এবার আমরা চলে যাচ্ছি, যেটা বললাম একটু আগে, যে খাবারের মধ্যে থাকছে হচ্ছে যে উপাদানগুলো রয়েছে, শর্করা, প্রোটিন, ফ্যাট ইত্যাদি, তারা মূলত কি জৈব রাসায়নিক যৌগ তারা। তাহলে তার মধ্যে থাকা যে শক্তি, তাকে আমরা কি বলতে পারবো, তাকে আমরা বলতেই পারবো যে সেটা একটা রাসায়নিক শক্তি রয়েছে খাবারের মধ্যে। তাহলে খাবারের মধ্যে যে কেমিক্যাল এনার্জি রয়েছে, সেটা গৃহীত হওয়ার পর দেহের মধ্যে কি তৈরি করছে, দেহের এনার্জি কারেন্সি, তার নাম হচ্ছে এটিপি। ঠিক আছে? এবং যে প্রক্রিয়াতে শক্তিটা পেলাম তাকেই বলা হচ্ছে মেটাবলিজম, বা আমরা বাংলাতে এটাকে কি বলি, আমরা বলি বিপাক ক্রিয়া। বিপাক ক্রিয়ার দ্বারাই কি করছে না, খাদ্যস্থিত যে রাসায়নিক শক্তি, তার দৈহিক শক্তি এটিপিতে রূপান্তরিত হচ্ছে। এবং তাহলে কিছুটা তো শক্তি আমরা পেলাম, এবং যেইটা আমাদের দেহ কোনো কাজে লাগাতে পারলো না, তার মানে সেটা হচ্ছে ওয়েস্ট, তাই তো? তাহলে বিপাকজাত যে বর্জ্য, তাকে আমরা বলবো কার্বন ডাই অক্সাইড আর জল। এটা কিন্তু বিপাকজাত। আর এছাড়া এই যে এটিপিটা যেটা তৈরি হলো, সেটা কিন্তু দেহে কি তৈরি করবে, তাপ উৎপাদন করবে, দেহে তাপ উৎপাদন করবে। হ্যাঁ, তাহলে তাপ উৎপাদনকারী খাদ্য উপাদানও কিন্তু আমরা বলতে পারি শর্করা আর ফ্যাট। এই যে হিট মেটাবলিজমের জন্য হিট প্রডিউস হলো। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে মানব যে জীবন, সেই জীবনকে চালনা করার জন্য অবশ্যই প্রয়োজন এটিপি, এবং সেই এটিপি হচ্ছে গিয়ে শক্তির একক আমরা বলতে পারি, এনার্জি কারেন্সি। এবং সেটা পাচ্ছি কোথা থেকে, আমরা পুরোটাই পাচ্ছি আমাদের খাদ্যস্থিত রাসায়নিক শক্তির থেকে সেটা আসছে। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে হিউম্যান লাইফ, হাউ ডাজ ইট ডিপেন্ড অন ফুড ফর এনার্জি। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, সেটা হচ্ছে ক্যালোরি কি। দেখো, ক্যালোরি হচ্ছে একটা ইউনিট অফ মেজারমেন্ট, তাপ শক্তি মাপার একটা একক। আমি যদি সংজ্ঞা আকারে বলতে যাই, কারণ ক্যালোরি টার্মটা এখন সবাই আমরা মোটামুটি ইন্টারনেট বলো বা আজকাল দিনে ডিজিটাল যুগের ক্ষেত্রেই বলো, এটা খাস না, এটাতে এত ক্যালোরি আছে, ওটা খা, এটাতে কম ক্যালোরি আছে। ক্যালোরি টার্মটা আমরা ভীষণ শুনছি আজকাল। তাহলে নিউট্রিশনের স্টুডেন্ট হিসেবে আমাদেরকে তো জানতেই হবে ক্যালোরি ব্যাপারটা কি। ক্যালোরি ব্যাপারটা কিন্তু যারা ফিজিক্স পড়ে তারাও কিন্তু পড়ছে। তাহলে ক্যালোরি আর কিছুই না, তাপ শক্তির একক। নিউট্রিশনের স্টুডেন্ট হিসেবে আমরা ক্যালোরিকে কি বলবো, বা ফিজিক্সের স্টুডেন্ট হিসেবেও বলতে পারো, কারণ ক্যালোরি তো আর সেই অর্থে আলাদা করে কিছু পাল্টে যাবে না, একক তো এককই থাকবে। কিন্তু সংজ্ঞা হিসেবে আমরা যখন বলবো, তখন আমরা কি বলবো না, 1 গ্রাম জলের তাপমাত্রাকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যত পরিমাণে তাপের প্রয়োজন হচ্ছে, তাকেই আমরা কিন্তু বলবো 1 ক্যালোরি। ঠিক আছে? এটা যে কোনো বইতে ক্যালোরির সংজ্ঞা তোমরা পেয়ে যাবে। এইবার আসছে মেন ব্যাপার, ফিজিক্সে একরকম ক্যালোরি, আবার নিউট্রিশনে কিন্তু একরকম ক্যালোরি। দেখো, এখানেই আসছে তফাৎটা, স্মল ক্যালোরি অ্যান্ড লার্জ ক্যালোরি। কেন না, দেখো, 1 কিলো ক্যালোরি ইজ ইকুয়াল টু 1 ক্যালোরি নিউট্রিশন। কেন না, আমরা যখনই ক্যালোরি কথাটা লিখবো, ভবিষ্যতে তোমরা অনেকবার ক্যালোরি কথাটা লিখবে, আমরা কিন্তু CAL এইভাবে লিখি না, আমরা সবসময় KCAL কে ক্যালোরি বলছি। অর্থাৎ আগে একটা কে রয়েছে, অর্থাৎ কিলো ব্যাপারটা আসছে, কিলো ব্যাপারটা আসছে, অর্থাৎ 1000 গুণ বড়, ইন্টু 100। তাহলে এই যে লার্জ ক্যালোরি, এই লার্জ ক্যালোরি কিন্তু কোথায় ইউজ হয়, লার্জ ক্যালোরি ব্যাপারটা ইউজ হয় যখন তোমরা কি করছো না, নিউট্রিশনে যখন ব্যবহার করছো। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু স্মল ক্যালোরি কথাটা ইউজ হয়, CAL। The term kilocalorie, কিলো মানে কি 1000, was created to refer to a large calorie, অর্থাৎ KCAL, 1000 গুণ, ক্যালোরির 1000 গুণ।
তাহলে নিউট্রিশনের ক্যালোরি হচ্ছে কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্যালোরির থেকে কত গুণ, ক্যালোরির থেকে কিলো ক্যালোরিতে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 গুণ লার্জ ক্যালোরি ব্যবহার হয় নিউট্রিশনে, আর স্মল ক্যালোরি ব্যবহার হয় কিসে, ফিজিক্স আর কেমিস্ট্রিতে। তাহলে আশা করছি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো যে লার্জ ক্যালোরি আর স্মল ক্যালোরি আমরা কাকে বলছি, মূলত ক্যালোরি আর কিলো ক্যালোরি এই টার্মগুলোকে বোঝানোর জন্য। দেখো এবার আমরা আরো কিছু একক কিভাবে ক্যালোরির সঙ্গে সম্পর্কিত সেটা আমরা দেখব। ইন জেনারেল দেখো জুল কিন্তু তাপের আরেকটা একক। বিজ্ঞানের মতে 1 ক্যালোরি সমান সমান 4.184 জুলস। ঠিক আছে, জুলসকে জে দিয়ে রেফার করা হয়। এবার যদি ক্যালোরির জায়গায় আমি কিলো ক্যালোরি লিখি, মানে 1000 গুণ হয়ে গেল সেটা, তাহলে তো আর আমি জুল লিখতে পারবো না। এদিকে যাহাতক ক্যালোরিকে আমি কিলো ক্যালোরিতে নিয়ে গেলাম, আমি 1000 দিয়ে গুণ করলাম। একই রকম ভাবে যখন আমি জুল থেকে কিলো জুলে নিয়ে, জুল থেকে, তাহলে এদিকে আমি ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে আমি যদি ক্যালোরি থেকে কিলো ক্যালোরি নিয়ে যাই, তাহলে ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডেও আমাকে জুল থেকে কিলো জুলে নিয়ে যেতে হবে। তাহলে 1 ক্যালোরি যদি সমান সমান 4.184 জুল হয়, তাহলে 1 কিলো ক্যালোরি সমান সমান কি হবে, 4.184 কিলো জুল। অর্থাৎ এখানে জুল থেকে কিলো জুল হলো, আবার এখানে 1 ক্যালোরি থেকে 1 কিলো ক্যালোরি হলো। বোঝা গেল জিনিসটা? আর এটা হচ্ছে সায়েন্সের ইকুইভ্যালেন্ট। নিউট্রিশন আর ফুড এনার্জি ইকুইভ্যালেন্ট বারবারই বলছি, 1 ক্যালোরিকে আমরা 1000 দিয়ে গুণ করে কি লিখি, কিলো ক্যালোরি। তাহলে এই কিলো ক্যালোরি হচ্ছে নিউট্রিশনের ক্ষেত্রে লার্জ ক্যালোরি, এবং সেইটা হচ্ছে কি 4.184 কিলো জুল। তাহলে মোটামুটি ভাবে আমরা জুল, কিলো জুল, ক্যালোরি, কিলো ক্যালোরি এবং সায়েন্সের ইকুইভ্যালেন্টের সঙ্গে আমরা নিউট্রিশনের ইকুইভ্যালেন্ট ক্যালোরি আমরা দেখলাম। এবং এই প্রসঙ্গে আমরা একটাই জিনিস জানলাম, আবার ওই একই কথা আসছে যে এরা হচ্ছে কি না, নিউট্রিশনের ক্যালোরি হচ্ছে লার্জ ক্যালোরি, কিলো ক্যালোরি, যেটা কিনা ফিজিক্স কেমিস্ট্রির ক্যালোরির থেকে 1000 গুণ বড়। আচ্ছা, তাহলে এবার আগে যেটা বললাম সেই সংক্রান্ত আরো কিছু আমরা কনভার্সন আমরা দেখে নেব। 1 কিলো জুল হচ্ছে 0.239 কিলো ক্যালোরি। ঠিক আছে, তাহলে 1 কিলো ক্যালোরিকে আমি কি লিখবো, কিলো জুল বাই 4.184। তাহলে কি আসছে সেটা 0.239। এটা অনেক সময় আমরা 0.240 লিখি, এটাকে আমরা 0.240 অনেক ক্ষেত্রে লিখে থাকি 0.240। হ্যাঁ, 1 কিলোজুল ইজ ইকুয়াল টু 0.240 কিলো ক্যালোরি আমরা লিখে থাকি। আবার এই দিকে যদি দেখি, তাহলে এই কিলো জুল হচ্ছে কিলো ক্যালোরি ইন্টু 4.184। তাহলে 1 কিলো ক্যালোরি কি হবে, 4.184 কিলো জুল। তাহলে মোটামুটি এই যেগুলো আমরা পড়লাম, এগুলো কিন্তু তোমাদেরকে এই পার্টিকুলার পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, যে কিলো ক্যালোরির সঙ্গে ক্যালোরির কি সম্পর্ক, জুলের সঙ্গে কিলো জুলের কি সম্পর্ক, আবার কিলো জুলের সঙ্গে কিলো ক্যালোরির কি সম্পর্ক। এই সম্পর্ক দিয়ে কিন্তু প্রচুর তোমাদের এমসিকিউ হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হতে পারে সিম্পল এসিকিউ, কিন্তু এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবারে আমরা আবারও একটু রিক্যাপ করে নিই। যখনই আমরা ক্যালোরি থেকে কিলো ক্যালোরিতে যাচ্ছি তখন কি করছে, 1000 দিয়ে ভাগ। আবার দেখো কিলো ক্যালোরি থেকে কিলো জুলে যাচ্ছি তখন 4.184 দিয়ে গুণ। আবার কিলো জুল থেকে যখন আমরা জুলে যাচ্ছি তখন 1000 দিয়ে গুণ। এবার ঠিক উল্টোটা, আমরা জুল থেকে কিলো জুলে যাচ্ছি 1000 দিয়ে ভাগ, ফের 4.184 দিয়ে ভাগ দিচ্ছি যখন আমরা কিলো ক্যালোরিতে আসছি। আবার কিলো ক্যালোরি থেকে ক্যালোরিতে যখন যাচ্ছি আমরা তখন করছি 1000 দিয়ে গুণ করছি। বোঝা গেল জিনিসটা? এবার আমরা চলে যাচ্ছি, তাহলে এতক্ষণ ধরে তো বললাম যে খাবার থেকে বা খাদ্য উপাদান থেকে আমরা ক্যালোরি পাচ্ছি। 1 গ্রাম শর্করা 4 কিলো ক্যালোরি দিচ্ছে, 1 গ্রাম প্রোটিন 4 কিলো ক্যালোরি দিচ্ছে, আর 1 গ্রাম ফ্যাট দিচ্ছে 9 কিলো ক্যালোরি, এবং কিলো ক্যালোরি একক হিসেবে আমরা দেখলাম। এবার তাহলে এই যে শর্করা, প্রোটিন, ফ্যাট খাদ্যস্থিত উপাদান আমরা আগেই পড়েছি, তাহলে সেই খাবার থেকে কি করে আমরা শক্তি পাই, আলাদা করে দেহের মধ্যে তো নয় বিপাকক্রিয়া ঘটছে, কিন্তু দেহের বাইরে একটা বিশেষ যন্ত্র রয়েছে যার দ্বারা খাদ্যস্থিত
শক্তি আমরা পেয়ে থাকি। ঠিক আছে? সেটাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে বম ক্যালোরিমিটার। এটা একটা যন্ত্র বা অ্যাপারেটাস, যেখানে যার মধ্যে একটা ছোট্ট কাপ রয়েছে, সেখানে খাবারটাকে নেওয়া হয় এবং তারের মাধ্যমে সেটাকে ইগনাইট করে যে তাপ তৈরি হচ্ছে, সেই তাপ দিয়ে কি করা হচ্ছে? খাবারটাকে পোড়ানো হচ্ছে, জারিত করা হচ্ছে। কার সাহায্যে? বাইরে থেকে অক্সিজেন পাঠানো হচ্ছে। তাহলে অক্সিজেনের সাহায্যে খাবারটা জারিত হচ্ছে এবং জারিত হওয়ার ফলে দেখো খাবারটাকে বসানো রয়েছে একটা কম্পার্টমেন্টের মধ্যে, জল রয়েছে, জলের মধ্যে আরেকটা ক্যাপসুল রয়েছে, তার মধ্যে কিন্তু একটা কাপের মধ্যে খাবার রয়েছে। এবার জারিত হওয়া খাবারটা কি করছে? যখন তাপ উৎপাদন করছে, সেই তাপটাই জল গ্রহণ করছে। গ্রহণ করার ফলে কি হচ্ছে? এই জলের তাপমাত্রাটা বাড়ছে। তাপমাত্রাটা যখন বাড়ছে, তখন থার্মোমিটার সেই রিডিংটা নিয়ে নিচ্ছে এবং এই তাপমাত্রা বৃদ্ধি অনুযায়ী তাপটাকে সেই হিসেবে ক্যালকুলেট বা নির্ণয় করা হচ্ছে। তাহলে এটা একটা জটিল যন্ত্র, যার দ্বারা খাদ্যস্থিত ক্যালোরি বা খাদ্যস্থিত শক্তি দেহের বাইরে আমরা পেয়ে থাকি। তার নাম হচ্ছে কি? বম ক্যালোরিমিটার। এবার আমরা চলে যাচ্ছি কিছু ইম্পর্টেন্ট টার্ম। কি কি? না, তোমরা স্ট্যান্ডার্ড ফুড বা স্ট্যান্ডার্ড ডায়েট, অ্যাডিকুয়েট ফুড আর ব্যালেন্সড ডায়েট, এই তিনটে টার্ম কিন্তু তোমাদেরকে জানতে হবে। কিরকম? না, স্ট্যান্ডার্ড ফুডকে বলা হয় প্রমাণ খাদ্য। স্ট্যান্ডার্ড ফুডকে আলাদা করে নাম দেওয়া হয় কি? এদেরকে বলা হচ্ছে প্রমাণ খাদ্য। ঠিক আছে? প্রমাণ খাদ্যর ব্যাপারটা কি? না, এই খাবার হলো কোনো একটা ব্যক্তির নিরিখে তার বয়স, তার লিঙ্গ এবং তার কায়িক পরিশ্রম অনুযায়ী তার যা শক্তির প্রয়োজন, সেই শক্তির নিরিখে যদি কোনো খাদ্য সেই একই পরিমাণ শক্তি তাকে যোগান দিতে পারে, অর্থাৎ তার দৈনিক যা শক্তির চাহিদা সেটা পুরোটা মেটাতে পারছে যে খাদ্য, সেই খাদ্যকে কি বলা হচ্ছে? প্রমাণ খাদ্য বা স্ট্যান্ডার্ড ফুড অর স্ট্যান্ডার্ড ডায়েট। তাহলে এ কি করছে? না, the food which provides necessary calories as required by an individual based on his or her sex, her physical activity and physiological status. তার মানে কি করছে? স্ট্যান্ডার্ড ডায়েট কিন্তু কোনো মাইক্রোনিউট্রিয়েন্টকে ফুলফিল করতেও পারে, নাও করতে পারে। আমার ভিটামিন মিনারেলের যা চাহিদা, সেটা একটা স্ট্যান্ডার্ড ডায়েট আমাকে দিতেও পারে, নাও পারে। কিন্তু আমার শক্তির যা চাহিদা, শুধুমাত্র সেইটাকে কে দিতে পারে? প্রমাণ খাদ্য। তাহলে দীর্ঘদিন ধরে যদি কেউ প্রমাণ খাদ্য গ্রহণ করে, হতেই পারে তার ভিটামিন এবং খনিজ লবণের অভাব হচ্ছে। তাহলে কি হচ্ছে? না, স্পেসিফিক ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স মে অ্যারাইজ ইন স্পাইট অফ কনজিউমিং স্ট্যান্ডার্ড ডায়েট। কেন? না, স্ট্যান্ডার্ড ডায়েট শুধু কি মাথায় রাখবে? শুধু মাথায় রাখবে আমার কি চাহিদা? আমার ক্যালোরির চাহিদা। আমার যদি সারাদিনে 1100 ক্যালোরির প্রয়োজন হয়, আমার যদি একটা ডায়েটের মাধ্যমে আমি 1100 কিলো ক্যালোরি খাই, তাহলে সেই ডায়েটটা হবে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডায়েট। কেন? ওই ডায়েটটা আমার দৈনিক যে 1100 ক্যালোরি দরকার সেটা আমাকে দিচ্ছে। কিন্তু সেই ডায়েটটা কিন্তু দেখলো না যে আমার ক্যালসিয়াম হয়তো 600 মিলিগ্রাম দরকার, বা মনে করো আমার আয়রন হয়তো 21 মিলিগ্রাম দরকার, সেটা হয়তো কিন্তু দেখলো না সেই ডায়েটটা। তাহলে যে ডায়েট শুধুমাত্র শক্তির নিরিখে মোট শক্তির চাহিদা ক্যালোরি সঠিক মাত্রায় প্রদান করে, তাকেই বলবো আমরা কি? স্ট্যান্ডার্ড ডায়েট বা প্রমাণ খাদ্য। এবার চলে যাচ্ছি আমি আরেকটা টার্ম, যাকে বলা হচ্ছে অ্যাডিকুয়েট ফুড বা অ্যাডিকুয়েট ডায়েট। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে যথোপযুক্ত খাদ্য। কি বলা হচ্ছে? যথোপযুক্ত খাদ্য অর অ্যাডিকুয়েট ফুড। কেন? না, আমরা প্রমাণ খাদ্যে কি পড়লাম? এ শুধু ক্যালোরির কথা মাথায় রাখছে, কিন্তু যে ডায়েটের মাধ্যমে আমার ক্যালোরির চাহিদা, এমনকি ম্যাক্রো আর মাইক্রোনিউট্রিয়েন্টের আমাদের চাহিদা, অর্থাৎ শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল, এই এতগুলো উপাদানের চাহিদা যে ঠিক ভাবে আমার বয়স, আমার লিঙ্গ, আমার কায়িক পরিশ্রম অনুযায়ী আমাকে প্রদান করতে পারছে, সেই খাদ্যকে কি বলা হবে? যথোপযুক্ত খাদ্য বা অ্যাডিকুয়েট ফুড। এইবারে আমি চলে যাচ্ছি ব্যালেন্স ডায়েট। খুব চেনা এবং জানা শব্দটা। তাহলে এই ব্যালেন্স ডায়েট কিন্তু শুধু যে ক্যালোরি দেখবো বা শুধু যে আমি ম্যাক্রো আর মাইক্রোনিউট্রিয়েন্ট দেখবো তা নয়, সমস্ত উপাদান তো দেবেই। শুধু তাই নয়, যে উপাদান
যে পরিমাণে গ্রহণ করা দরকার এবং যে অনুপাতে সারাদিনে আমার পাওয়া দরকার সেইটা ঠিকভাবে বজায় রাখছে। তাহলে কি করে করছে না, ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য হলো এমন ধরনের খাদ্য যা খাবারের কিন্তু অনেকগুলো গ্রুপ রয়েছে, দল রয়েছে, গোষ্ঠী রয়েছে। বিভিন্ন ধরে নাও ভাত রুটি একটা দলে পড়লো, ফল সবজি একটা দলে পড়লো, মাছ মাংস ডিম আরেকটা দলে পড়লো। তাহলে বিভিন্ন গোষ্ঠী থেকে, খাদ্যের বিভিন্ন বর্গ থেকে, বিভিন্ন গ্রুপ থেকে মিলিয়ে তৈরি করা একটা খাদ্য এবং যার দ্বারা সমস্ত উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, তন্তু সব কিছু চাহিদা পূরণ করলো এবং যথার্থ অনুপাতে ও পরিমাণে করলো, যাতে করে না আমার আইসিএমআর এর মতে শর্করা আমার মোট ক্যালোরির 50 থেকে 60% দেবে, প্রোটিন আমার মোট চাহিদার 10 থেকে 15% ক্যালোরি দেবে, আর ফ্যাট আমার মোট চাহিদার 20 থেকে 30% দেবে। তাহলে যে খাদ্য এই অনুপাতটা বজায় রেখে আমাকে এই উপাদানগুলো প্রদান করছে সেই খাদ্যকেই কি বলা হবে না, ব্যালেন্স ডায়েট বা বলা হয় সুষম খাদ্য। কি বলা হচ্ছে, সুষম খাদ্য। তাহলে আমরা এই 3টে টার্ম পড়লাম নিউট্রিশনের, যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রমাণ খাদ্য, দ্বিতীয় হচ্ছে যথোপযুক্ত খাদ্য, আর 3 নম্বরে হচ্ছে সুষম খাদ্য। এইবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, যে এতক্ষণ ধরে খাবারের উপাদান, তারপর খাবারের বিভিন্ন কাজ অনুযায়ী তার ভাগ, উৎস অনুযায়ী ভাগ, খাবারের মধ্যে উপাদান কি কি রয়েছে, ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট, সেগুলো আমরা পড়লাম। এইবার আমরা পড়বো হচ্ছে পুষ্টি ব্যাপারটা কি। পুষ্টি ব্যাপারটা কি, তাহলে পুষ্টি ব্যাপারটা যদি আমি এক কথায় বলি, পুষ্টি কিন্তু একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া না, আমি খাদ্যটা মুখের মধ্যে দিলাম, তারপর তো সেই খাদ্যের উপর আমার দেহ নানা রকম কিছু করছে, যা কিছু খাওয়ারের উপর দিয়ে ঘটে চলেছে প্রত্যেকটা ঘটনাকে একত্রে একটা নাম দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে পুষ্টি। অর্থাৎ when we consume food, the detailed process that happens in our body on the food can be termed as a single process. We call it as the nutritive process or nutrition. তাহলে নিউট্রিশন হচ্ছে কি, the process by which the body takes in food and uses food. এতক্ষণ ধরে তো বললাম যে খাবার এটা করছে, ওটা করছে, সেটা দিচ্ছে, তাহলে বিভিন্ন প্রক্রিয়াতে করছে এটা, এই সমস্ত কিছুকে একটা প্রক্রিয়ার আন্ডারে নাম দেওয়া হবে, যার নাম হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস টু কিপ আওয়ার বডি হেলদি। দেহকে সুস্থ সবল বা স্বাস্থ্যবান রাখতে দেহের মধ্যে খাদ্যের উপরে যে প্রক্রিয়া ঘটছে তাকেই আমরা কি বলবো, নিউট্রিশন। হলো এটা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। তাহলে নিউট্রিশন তো একটা প্রসেস বললাম, যে একটা প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ার মধ্যে কি কি ধাপ রয়েছে চলো দেখে নি। নিউট্রিশন 5টি ধাপের একটি প্রক্রিয়া। ধাপগুলো কি কি, প্রথম আমরা খাবারটা খাচ্ছি, অর্থাৎ খাদ্য গ্রহণ, যেটাকে বলা হচ্ছে ইনজেশন অফ ফুড। খাদ্য গৃহীত হচ্ছে, খাদ্য গ্রহণ, খাবার গ্রহণ হলো। তারপর গৃহীত খাদ্যের কি হচ্ছে, সেটা ভাঙছে, ব্রেকিং আপ অফ ফুড, যেটাকে বলছি আমরা পরিপাক, ডাইজেশন। তারপর রক্তে মিশছে সেই খাবারটা, সেটাই কি বলছি আমরা অ্যাবজর্পশন, শোষণ। রক্ত বয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা কলাকোষে, কলাকোষের মধ্যে খাবারটা পৌঁছে গেল, তাকে কি বলছি আমরা আত্তীকরণ, অ্যাসিমিলেশন, এবং কলাকোষগুলো সেটা ব্যবহার করলো। আর যেইটা এই ধাপে দেহ ভাঙতে পারলো না, পরিপাক হলো না যে খাবারটার, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে। সেটা কিন্তু বর্জ্য পদার্থ হয়ে রইল দেহে, কিন্তু বর্জ্য পদার্থ হয়ে দেহর আরো নানা রকম টক্সিক পদার্থ কি করছে, মলের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে শেষ ধাপ হচ্ছে কি, ইজেশন, পুশড আউট। কোনটা, যেটা কিনা বর্জ্য পদার্থ,
যেটা দেহের কোনো কাজে লাগলো না, সেইটা দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে, এটাও নিউট্রিশনের একটা পার্ট। তাহলে প্রথম ধাপ খাদ্য গ্রহণ, দ্বিতীয় ধাপ গৃহীত খাদ্যের পরিপাক, তৃতীয় ধাপ পাচিত খাদ্যের শোষণ, চতুর্থ ধাপ শোষিত খাদ্যের আত্তীকরণ, এবং পঞ্চম ধাপ অপাচিত যে খাদ্যটা রয়ে গেছিল ডাইজেশন স্টেজে, সেটা দেহের বাইরে বের করে দেওয়া, অর্থাৎ বহিষ্করণ। তাহলে এই 5টি ধাপ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে এটা কিন্তু আসতে পারে, ক্রোনোলজিক্যালি আসতে পারে, সাজাতে দিতে পারে, বা তৃতীয় ধাপ কি সেটা বলতে পারে, দ্বিতীয় ধাপ কি সেটা জিজ্ঞাসা করতে পারে। এই পার্টটা ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা সম্পর্কটা দেখে নিই, যে আমি খেলাম খাওয়ার পর ওই যে 5টা ধাপে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন হলো, হওয়ার ফলে তার রেজাল্ট কি হলো, আমার স্বাস্থ্য বজায় থাকলো। তাহলে কি সম্পর্ক, না এই যে স্বাস্থ্য বজায় রাখতে খাদ্য আর স্বাস্থ্যের মধ্যে যে লিঙ্ক, সেইটাই কিন্তু হচ্ছে পুষ্টি প্রক্রিয়া। পুষ্টি প্রক্রিয়া ছাড়া আমার গৃহীত খাদ্য আমার স্বাস্থ্য আনতে পারবে না। এটাই হচ্ছে মোদ্দা কথা, এটাই হচ্ছে সম্পর্ক। আচ্ছা, তাহলে এবার খাদ্য পড়লাম, পরিপোষক পড়লাম, তারপর পুষ্টি প্রক্রিয়া পড়লাম, এবার আমরা চলে যাচ্ছি পুষ্টি বিজ্ঞান। তাহলে এটা বিজ্ঞানেরই শাখা, যে শাখাতে আমরা কি করছি, আমরা খাদ্য, পরিপোষক এবং খাদ্যে থাকা বিভিন্ন উপাদান, যেটাকে পরিপোষক বলছি আমরা, তাদের বিভিন্ন আন্তঃক্রিয়া, তাদের আন্তঃসম্পর্ক এবং দেহে তারা কি কাজ করছে, করার ফলে দেহকে কি করে নিরোগ রাখছে, কি করে দেহের স্বাস্থ্য বজায় রাখছে, এই যে বিজ্ঞান, সেই বিজ্ঞানকেই কি বলা হচ্ছে নিউট্রিশন সায়েন্স। অর্থাৎ we can define nutrition science as a science of food, nutrients and compounds attaching in the role, influence and interaction and equilibrium among food and human body, and what does it do to make our body healthy and to prevent any illness condition. তাহলে এটাই হচ্ছে নিউট্রিশন সায়েন্স। তাহলে নিউট্রিশন সায়েন্স বিজ্ঞান হিসেবে পুষ্টি বিজ্ঞানের ভিত্তি কোথায় রয়েছে, আমরা কিন্তু হিউম্যান নিউট্রিশন পড়ছি, অর্থাৎ দেহ, মানব দেহ সংক্রান্ত যে বিজ্ঞান, সেটাই কিন্তু পুষ্টি বিজ্ঞানের ভিত্তি। অর্থাৎ ফিজিওলজি এবং খাওয়ার, আমরা দেখলাম খাদ্য হচ্ছে কি রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, তাহলে সেখানে রসায়ন চলে আসছে। তাহলে কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজি, এই দুটো দিয়ে তৈরি হচ্ছে নিউট্রিশন সাবজেক্টটা। তাহলে তার ডাইমেনশন গুলো কি কি, কি কি দিক রয়েছে পুষ্টি বিজ্ঞানের, আমরা কি কি পড়বো, বিভিন্ন খাদ্য তার ধরন পড়বো, খাদ্যের বিভিন্ন উপাদান পড়বো, তারা কোন খাবারে পাওয়া যায় সোর্সেস এবং তার দৈনিক চাহিদা, সেগুলো পড়বো আমরা। আর কি পড়বো আমরা, দেহের মধ্যে কি কাজ করছে খাদ্য স্বাস্থ্য রক্ষার্থে, অর্থাৎ রোল অফ ফুড ইন মেনটেনিং দ্য হেলথ। আর কি না, ইন্টারাকশন অফ বডি আর নিউট্রিয়েন্টস, দেহের মধ্যে খাদ্যের যে ক্রিয়া, সেইটা আমরা পড়বো। খাদ্যের পরিপাক, খাদ্যের শোষণ এবং খাদ্যের বিপাক, সেইটা নিউট্রিশনের মধ্যে পড়বো। ফুড গ্রুপস অ্যান্ড ফুড প্রিপারেশন, ওই যে বললাম খাবারকে অনেক গোষ্ঠীতে ভাগ করা যায়, অনেক দলে ভাগ করা যায়। তাহলে খাদ্যের বিভাগ এবং খাদ্য বিভাগ থেকে কি কি ধরনের খাবার তৈরি করা যায়, ফুড প্রিপারেশন, সেইটা আমরা পড়বো। ফুড কেমিস্ট্রি, অর্থাৎ রাসায়নিকভাবে শর্করাটা কি, রাসায়নিকভাবে প্রোটিনটা কি, কি দিয়ে তৈরি, কি কি দিয়ে গঠিত রয়েছে প্রোটিন, ফ্যাটের রাসায়নিক ভিত্তিটা কি, সেই ফুড কেমিস্ট্রি আসছে সেখানে। আলাদা একটা ফিল্ড পথ্য ডায়েটেটিক্স, যেখানে পুষ্টি বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে রোগ সারানো হচ্ছে, সেই ডায়েটেটিক্স আমরা পড়বো। তারপর কি কমিউনিটি নিউট্রিশন, অর্থাৎ সমাজে এরকম বহু রোগ প্রতিরোধ করা যায় পুষ্টি বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে, এবং অনেক রোগ প্রতিরোধকারী প্রকল্প তৈরি করেছে বিভিন্ন সরকার, সেখানেও পুষ্টি বিজ্ঞান আসছে। খাদ্য প্রযুক্তি, আজকের দিনে দাঁড়িয়ে কাপের মধ্যে গরম জল ঢাললেই কাপ নুডলসটা নর্মাল নুডলসের মতো খেতে হয়ে যাচ্ছে, এটা কার জন্য এটা সম্ভব হলো, ফুড টেকনোলজি, বিভিন্ন প্রযুক্তি, সেটাও পুষ্টি বিজ্ঞানেরই একটা অন্য অংশ, একটা ব্রাঞ্চ আমরা বলতে পারি। আবার স্পেসে যে সায়েন্টিস্টরা যাচ্ছে, তারাও তো 6 মাস 7 মাসের খাবার নিয়ে যাচ্ছে ক্যাপসুল ফর্মে,
সেটাও কোত্থেকে আসছে? ফুড টেকনোলজির জন্যই সম্ভব হচ্ছে। খাদ্য প্রযুক্তি বিজ্ঞান, সেটাও একটা অংশ। খাদ্য সংরক্ষণ, যে কোনো সবজি বা ফল হতেই পারে সেটা সারা বছর ধরে ফলন হচ্ছে না, কিন্তু একবার ফলন হওয়ার পরও আমরা কিন্তু সারা বছর ধরে সেটা পাচ্ছি। সারা বছর আমরা মটরশুঁটি পাই, সারা বছর আমরা আলু পাই, সারা বছর আমরা গাজর পাই। কি করে পাচ্ছি? কারণ যে টাইমে সেইটা ফসলটা হলো তারপরেও তাকে সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছিল। তাহলে সেই সংরক্ষণের যে বিজ্ঞান, প্রিজার্ভেশন যে সায়েন্স, সেটা কিন্তু নিউট্রিশনেরই একটা দিক। আর কি না, কিভাবে খাদ্য সংক্রান্ত স্বাস্থ্য আমরা ভালো রাখবো, খাবারটা পচনের হাত থেকে কিভাবে রোধ করা যাবে, বা পচা খাবার খেলে দেহের মধ্যে কি কি রোগ হতে পারে, সেটা কিভাবে রোধ করা যেতে পারে, সেটাও কিন্তু খাদ্য অণুজীব বিদ্যা, অর্থাৎ খাদ্যের মধ্যে কি কি অণুজীব রয়েছে, সেটাও কিন্তু পুষ্টিবিজ্ঞানের একটা অংশ হিসেবে আমরা পড়াশোনা করব। এবং অবশ্যই ফুড হাইজিন, কি করে খাবারটাকে ভালো রাখা যাবে, খাদ্য অনাময় বিজ্ঞান, সেটাও এর একটা পার্ট। তাহলে নিউট্রিশন সাবজেক্টটা পড়তে গিয়ে আমাদের কিন্তু তার এই এতগুলো দিক আমরা ক্লাস 11 এর সেম 1 সেম 2 এবং ক্লাস 12 এর সেম 3 সেম 4 এই দুটোতে পড়ব। আর একদম শেষে আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের অলমোস্ট টপিকের এন্ডে, সেটা হচ্ছে কোথায় কোথায় এর প্রয়োগ। পুষ্টি একটা সাবজেক্ট হিসেবে আমরা পড়লাম, তার প্রয়োগগুলো কোথায়? তার প্রয়োগ কিন্তু বহু প্রসারিত, অনেক অনেক তার প্রয়োগ রয়েছে। কি বলছি এখানে? যে মাল্টিফ্যাসেটেড অ্যাপ্লিকেশন ফ্রম পাবলিক হেলথ টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। একটা দেশ তার উন্নয়ন কতটা হচ্ছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে পুষ্টি বিজ্ঞানের উপরেও নির্ভর করে। আমরা সেটাতে আসছি। তাহলে বেসিক কোথায় কোথায় প্রয়োগ হয়? একদম প্রথমে দৈনন্দিন যে কোনো সুষম খাদ্য তালিকা প্রস্তুতিতে কিন্তু আমার পুষ্টিবিজ্ঞানের জ্ঞানটা কাজে লাগবে। অর্থাৎ এভরিডে মিল প্ল্যানিং অ্যান্ড ইন মেনটেনিং আ ব্যালেন্স ডায়েট। খাদ্য সুরক্ষা এবং খাদ্য অনাময়, সেইখানে ব্যবহার হচ্ছে পুষ্টিবিজ্ঞানের কাজ। কি করে খাবারটাকে জীবাণুমুক্ত রাখা যাবে, খাবারটাকে কি করে অনেকদিন ধরে প্রিজার্ভ করে রাখা যাবে, সংরক্ষণ করে রাখা যাবে। কমিউনিটি হেলথ, বিভিন্ন ধরনের, একটা উদাহরণ দিচ্ছি, যেমন মনে করো খুব প্রচলিত যে প্রকল্প দ্বীপ্রাহরিক আহার প্রকল্প বা মিড ডে মিল, এটা কিন্তু পুরো নিউট্রিশনের উপরেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এটা সরকারি প্রকল্প। তাহলে সমাজের স্বাস্থ্য বজায় রাখার জন্য যে প্রকল্পগুলো সরকার নিয়েছে তার ভিত্তিও কিন্তু পুষ্টিবিজ্ঞান। ফার্মাসিউটিক্যাল, আজ হয় না কথায় আমরা ভিটামিন এ ক্যাপসুল খাচ্ছি, ভিটামিন সি ক্যাপসুল খাচ্ছি, বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টস আমরা গ্রহণ করছি, বা হাসপাতালেও ক্ষেত্রে পাউচ ব্যাগের মধ্যে সমস্ত ভিটামিনস মিনারেলস রয়েছে, শিরার মাধ্যমে সেটা পাঠানো হচ্ছে। পুষ্টিবিজ্ঞানের জ্ঞান না থাকলে এটা কিন্তু ওষুধপত্রের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগানো হচ্ছে না। তাহলে পুষ্টিবিজ্ঞান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও কিন্তু কাজে আসছে, ওষুধের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। ফুড ইন্ডাস্ট্রি অবশ্যই তার প্রয়োগ রয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্টাল গোলস, অর্থাৎ কোনো একটা দেশ কতটা উন্নয়ন করেছে তার যে একটা ইন্ডিকেটর, একটা নির্ধারক হিসেবে কিন্তু সেই দেশের বাচ্চাদের পুষ্টির মানকে ধরা হয়। একটা দেশের কত সংখ্যক বাচ্চা অপুষ্টিতে ভুগছে তা সেইটা কিন্তু নির্ণয় করবে যে সেই দেশ উন্নত না অনুন্নত। তাহলে এটাও কিন্তু একটা বড় প্রয়োগ পুষ্টিবিজ্ঞানে। এবং সব থেকে বড় প্রয়োগ যেটা প্রফেশনাল যদি আমি দেখতে চাই, যে যারা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে রয়েছে, ডায়েটেটিক্স, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, এটা সব থেকে বড় প্রয়োগ এই নিউট্রিশন সায়েন্সে। তাহলে মোটামুটি আজকে আমরা প্রথম ইউনিটের প্রথম যে চ্যাপ্টার, অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ ফুড, নিউট্রিশন, নিউট্রিশন সায়েন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, সেইটা আমরা এই ভিডিওটার মাধ্যমে পুরোটা আলোচনা করলাম। খুব প্রাইমারি কনসেপ্ট এটা, পুরো তোমরা যা পড়তে চলেছো ক্লাস 11 এবং 12 মিলিয়ে সেটাই কিন্তু খুব জিস্টে আছে, খুব ছোট্ট করে সামান্য পরিমাণে বুঝিয়ে দেওয়া রয়েছে এই গোটা চ্যাপ্টারটায়। আশা করি তোমরা বুঝতে পারলে। থ্যাংক ইউ।